2025 সালে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশি সবুজ পাসপোর্ট নিয়ে আমি পৃথিবীর 2টা মহাদেশ এবং 12টা দেশ ভ্রমণ করেছি। একজন ট্রাভেলার হিসেবে আমি এমন দেশও ভিজিট করেছি যেই দেশে আমি রীতিমতো গান পয়েন্টে ছিলাম, কিন্তু ওই গল্পটা ওই দেশের কোনো ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠেনি। এমনও দেশ ছিল যেই দেশে আমি লোকাল আফ্রিকান একটা মেয়ের সাথে আমি একই ছাদের নিচে ছিলাম, আর সেই বিষয়টাও ওই দেশের কোনো ভিডিওতে বলা সম্ভব হয়নি। 2025 সালে আমি এই 12টা দেশ ঘোরার সময়কালে পুরো বছর জুড়ে আমার সাথে এমন অনেক বিষয়গুলো ঘটেছে, অনেক গল্পগুলোর সম্মুখীন হয়েছি, অনেক অভিজ্ঞতাগুলো, অনেক চ্যালেঞ্জ এবং স্ট্রাগল, যেগুলো কোনো ভিডিওতে বলা সম্ভব হয়নি। আমি খুবই থ্যাঙ্কফুল নাদির অন দ্য গুয়ের নাদির ভাইয়ের প্রতি, যে এরকম একটা ইয়ারলি রিক্যাপ টপিক উনি ইন্ট্রোডিউস করিয়েছেন আমাদের মধ্যে, যার মাধ্যমে আমরা অ্যাজ এ ট্রাভেলার এই টপিকে ভিডিও করে প্রতিটা বছর আমাদের বাৎসরিক যে না বলা সব গল্পগুলো একজন ট্রাভেলার হিসেবে বা একজন ইউটিউবার হিসেবে তার দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব। তো সেরকমই 2025 সালের পুরো বছর জুড়ে গোটা সব বিষয়গুলো নিয়ে আজকের ইয়ারলি রিক্যাপ ভিডিওটা। অনেকগুলো গল্প যেগুলো আপনারা অনেকেই উপভোগ করবেন, অ্যান্ড অনেক অভিজ্ঞতা যেগুলো আপনাদের অনেকের কাজে দিতে পারে। সো একটু লম্বা হতে পারে ভিডিওটা, ডেফিনেটলি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আই থিঙ্ক এই গল্পটা স্টার্ট করতে হলে, যেহেতু এটা আমার প্রথম ইয়ারলি রিক্যাপ ভিডিও, 2024 সালের কিছু পার্ট আছে ওগুলো এখানে ইনক্লুড করেনি। 24 সালের মাঝামাঝি সময় আমি যাই হচ্ছে সৌদি আরবিয়া, আমার ফ্যামিলি নিয়ে আমি ওমরা করতে যাই। আমার বাবা যেহেতু সৌদি আরবে থাকেন, সেহেতু আমি ফ্যামিলি ট্যুরিস্ট বিষয়ে আমি যাই। গিয়ে মোটামুটি 2 মাসের প্ল্যান ছিল, কোনো না কোনো কারণে 1 মাস থেকে আমাকে ব্যাক করতে হয়। তো ওইখানেও কিছু ভিডিওস আমি করেছিলাম। মোটামুটি মাসখানেক থেকে আমি চলে আসি, দেন আবার আমি মোজাম্বিকে ব্যাক আসি। বাই দ্য ওয়ে, এখানে আমার পরিচয়টা যদি একটু দিই, অনেকে হয়তো বা আমাকে প্রথমবারের মতো দেখবেন। আমি একজন বাংলাদেশি, 2018 সাল থেকে আমি খুবই সাধারণ একজন প্রবাসী হিসেবে আফ্রিকার মোজাম্বিকে আসি। মোজাম্বিক দেশটা হচ্ছে সাউথ আফ্রিকার পাশে। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, তানজানিয়া, এদিকে মালাউই, মোটামুটি এই কয়টা দেশের পাশে হচ্ছে মোজাম্বিক দেশটা, দক্ষিণ আফ্রিকারই পাশের দেশ। ওইখানে আমি 2018 সাল থেকে রানিং আসি। প্রবাসী হিসেবে আমার যাত্রাটা শুরু হয় মেইনলি ওইখানে আমি চাকরি বাকরি করে, দেন আমার বিজনেস ছোটোখাটো স্টার্ট করেছিলাম। 2024 সালের মাঝামাঝি সময়ে আমি ফুল টাইম আমি এখন ট্রাভেলিংয়ে আছি অ্যাজ এ ট্রাভেলার। আর ইউ গাইজ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম সেইং? ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং। তো আমার পাশে কিছু বিচ্ছি যেখানে আছে কি বেসিক্যালি তাদের ফ্যামিলি, তারাও দেখছে এখানে আমার শুটিং। বাই দ্য ওয়ে, আমার শ্যুটটা হচ্ছে এখানে অসমো পকেট 3-তে। ওইখানে ওরাই একটু বেশি নয়েজ করতেছিল আর কি। যাই হোক, আমার মনে হলো যে মোজাম্বিকের আশেপাশের দেশগুলো কভার করা যায় কিনা। তো এখানে প্রথমে আমি দেখলাম সোয়াজিল্যান্ড, খুবই ছোট্ট একটা দেশ। দেশটা নিয়ে খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যেগুলো আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। মোটামুটি 5-7টা ভিডিও আমি ওখান থেকে বানাই। তো ওইটাই আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাজ এ ইউটিউবার বা অ্যাজ এ ট্রাভেলার ইন্টারন্যাশনাল ট্যুর বলা যায় বা ট্রিপ বলা যায়। তো মাপুতো মোজাম্বিকের রাজধানী, যেখানে সোয়াজিল্যান্ডের অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসি ভিজিট করি। অ্যাজ এ ট্রাভেলার আমার গল্পটা মেইনলি শুরু হচ্ছে এখান থেকে। সোয়াজিল্যান্ডের ভিসার জন্য আমি প্রথমবারের মতো কোনো অ্যাম্বাসি ভিজিট করি। মোটামুটি খুবই স্মুথলি আমি ভিসাটা অ্যাপ্লাই করি, অ্যান্ড পরদিন পাওয়ার কথা তাকে রিকোয়েস্ট করে সকালে দিয়ে দেয়। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়, ভিসার দাম খুবই কম। আমি 1 মাসের সিঙ্গেল এন্ট্রির জন্য ভিসা অ্যাপ্লাই করতেছিলাম, সে আমাকে বলছিল 80 র্যান্ড। 80 র্যান্ড মানে হচ্ছে বাংলাদেশে এখন মনে হয় 1 রান্ড, মানে সাউথ আফ্রিকার কারেন্সি রান্ড, সোয়াজিল্যান্ডের কারেন্সিও রান্ড। তো 1 রান্ড সমান 8 টাকা হয় বা 7 টাকা এমনই। তো মোটামুটি 500-600 টাকা হচ্ছে ভিসা ফি। আমি কেন জানি কোন রেটে আমি ক্যালকুলেটটা করতেছিলাম ঠিক জানি না। সে যখন 80 রান্ড বললো, আমার হিসাবে আসতেছিল 25,000 টাকা। পরে ভাবলাম, আগে 25,000 টাকা দিয়ে ভিসা কিনে আমি একটা দেশে যাব? আগে তো কখনো এরকম মানে ট্রাভেলের উদ্দেশ্যে কোনো দেশে যাওয়া হয়নি। পরে ভাবলাম 25,000 টাকা দিয়ে আমি একটা দেশের ভিসা কিনে একটা দেশে যাব জাস্ট ইউটিউব ভিডিও করতে? মানে কেন জানি মন টানতেছিল না। মানে হাউ ইজ ইট পসিবল? আমি এখান থেকে কতই বা আর্ন করতে পারবো? এত টাকা খরচ করে যে যাব। পরে আমার বাসায় কথা হলো যে আমি ভিসা পাচ্ছি, কিন্তু ভিসার কস্টটা অনেক বেশি আসতেছে, লাইক 20-25,000 টাকা। পরে বলল, মানে সে ওইটুকু শুনেই সে একটু গাবড়ে যায়। তারপর সে কেন জানে আমাকে সাপোর্ট দেয়, বলে যে ট্রাই করে দেখতে পারো, বিয়ন্ড ইয়োর কান্ট্রি, যেখানে আসো সেখান থেকে মানে আউট অফ দ্য বক্স অ্যাটলিস্ট যাওয়া হবে। 20-25,000 টাকা দিয়ে আমি ভিসা কিনতে যাচ্ছি। এখন পাসপোর্ট ফটোকপি করলাম, অ্যান্ড বাকি কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই টাইপের ব্যাঙ্ক স্টেটমেন্ট না, মোজাম্বিকের পারমিট আর পাসপোর্ট অ্যান্ড আমার বিজনেস লাইসেন্সের ফটোকপি, এগুলো জায়গা চাইছিল মেনলি।
একটা ফটোশপের দোকানে যাই, ফটোকপির দোকানে। ওখানে ফটোকপি করার সময় আমার মাথায় হঠাৎ আসলো, আচ্ছা সে তো বললো 80 রান্ড, 80 রান্ড হইলে কত হয়? দেখলাম মাত্র 560 টাকা। মোজাম্বিকে কারেন্সিতে হয় মাত্র 350 বা 400 এরকম। পরে ভাবলাম আদৌ কি এটা সম্ভব, এমনও হয়? দেন আমি গেলাম, গিয়ে টাকা জমা দিয়ে পরদিন সকালে আমি ভিসাটা পাই। ভিসা নিয়ে ওই দিন না একদিন পর মেবি আমি সোয়াজিল্যান্ডে যাই। সোয়াজিল্যান্ড থেকে আবার 3-4 দিন ছিলাম। দেশটা অনেক ছোট্ট, অনেকটা এরকম যে আমি একটা মোজাম্বিকের বর্ডার দিয়ে আমি এন্ট্রি নিলাম। মোজাম্বিকের বর্ডার থেকে 100-150 কিলোমিটার, লাইক 2-3 ঘন্টা যদি ননস্টপ ড্রাইভ করা হয়, দেশের ওই প্রান্তে আমি চলে গেলাম। অনেকটা আপনি মায়ানমার থেকে যদি ঢুকেন, কক্সবাজার দিয়ে যদি টেকনাফ দিয়ে যদি আপনি ঢুকেন, ওইদিকে আবার বেনাপোল দিয়ে বা কি বলে একদম নর্থ বেঙ্গল ওই পাশটাতে যা আছে কি মানচিত্রের অপর প্রান্তে, ওদিক দিয়ে আমি 2 ঘন্টায় বের হয়ে যেতে পারলাম। এরকম এত ছোটো একটা দেশ, তাও মোটামুটি বাংলাদেশি কয়েকজন পরিচিত পেলাম, এনে হাও ওনাদের সাথে ছিলাম অ্যান্ড ঘোরাফেরা করে আমার 1 সপ্তাহ ছিলাম। যদিও বা এটা 2 দিনে এনাফ যে ট্রাভেলটা আমি করি, 1 সপ্তাহ থেকে আমি ব্যাক চলে আসি। একটা সাহস আমার মধ্যে জন্মে, এই প্রথম অ্যাজ এ ট্রাভেলার আমি যেই দেশটাতে এক্সিস্টিং আছি ওই দেশ থেকে বাইরে গেলাম। এত গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করবো। যে মেন জিনিস ওটাই আনতে ভুলে গেছিলাম, রুমে ছিল। এটা আমার প্রাইমারি পাসপোর্ট, আগের পাসপোর্ট, অ্যান্ড এটাই হচ্ছে আমার লেটেস্ট পাসপোর্ট, যেটা দিয়ে আমি মোটামুটি এই 12টা দেশ আমি কভার করেছি। আউট অফ দ্য বক্স মোজাম্বিকের বাইরে আমি সোয়াজিল্যান্ড গিয়ে যে সাহসটা আমার হলো, মনে হলো যে আমি জিম্বাবুয়েতেও যেতে পারি। এখন জিম্বাবুয়ে যে যাব, এরকম বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে জিম্বাবুয়ে ভিজিট করতে হলে অবশ্যই অনলাইনে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাম্বাসিতে সার্ভ করে না। তো আমি ই ভিসার যে ক্রাইটেরিয়া সেটা দেখতেছিলাম, দেখতে গিয়ে দেখি খুবই নর্মাল প্রসেস টু অ্যাপ্লাই। আমি স্বাভাবিকভাবেই জাস্ট একটা অ্যাপ্লিকেশন লিখে খুবই নর্মালি, মনে হচ্ছে অনেকটাই বন্ধুর মতো বা বন্ধুর কাছে কোনো একটা মেল পাঠাচ্ছে, এরকম একটা অ্যাপ্লিকেশন লিখে আমি সাবমিট করে দিই। $32 ভিসা ফি ছিল, যেটা আমার কার্ড দিয়ে পেমেন্ট করি। মানে প্রতিটা মুহূর্তে আমি চেক করতেছিলাম স্ট্যাটাস কেমন হচ্ছে। 2 দিন গেল পেন্ডিং, 3 দিনের দিন মেল আসলো রিজেকশন। পরে ভাবলাম কী হইলো, এটা কেমনে? এই ফার্স্ট আমি কোনো ভিসা রিজেক্ট খাই। পরে মনে হলো যে আমি যে মোজাম্বিকে আছি, মোজাম্বিকে হয়তো বা ওয়ার্ক পারমিটটা অ্যাড করলে কি মানে আর একটু সম্ভব হইতো কি না। পরে আমি আবার অ্যাপ্লাই করে সেমভাবে অ্যাটাচমেন্টে আমি মোজাম্বিকের যে ওয়ার্ক পারমিট সেটা আমি সাবমিট করি। দেখলাম সেম অবস্থা, তৃতীয় দিনে রিজেক্ট, অর্থাৎ $66, 64 USD এটা মারি গেল। ভিসার একটা নিয়ম হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন, পেমেন্ট করবেন, যদি ভিসা রিজেক্ট হয় তাহলে নন রিফান্ডেবল হচ্ছে ওই প্রসেসিং ফি বা ওই ভিসা ফিটা রিফান্ড করবে না। আচ্ছা মারি গেলাম। পরে আর সাহস করিনি নিজে অ্যাপ্লাই করে কোনো দেশে যাওয়ার। মোটামুটি প্রায় 2-3 মাস মেবি বা আরও বেশি সময় মোজাম্বিকে আমি ছিলাম। দেন মনে হলো যে পাশের দেশ মালাউই, ভাবলাম হ্যাঁ একবার ট্রাই করে দেখা যায়, বর্ডারে গিয়ে দেখা যায়। আবার আমি প্ল্যান করি 2024-এর ডিসেম্বর মাসে লাস্টের দিক দিয়ে বা মাঝামাঝি সময়ে বাই বর্ডার আমি যাব হচ্ছে মালাউইতে। মালাউইতে আসার জন্য আমি বর্ডারের পাশে আমার আপন চাচা আছেন, ওনার বিজনেস আছেন ওখানে, একদম বর্ডারের সাথে লাগানো। ওখানে যাই, মোটামুটি সপ্তাহখানেক থাকি। দেন প্ল্যান করলাম যে হ্যাঁ আমি কালকে বর্ডার ক্রস করব, মোজাম্বিক থেকে এক্সিট হয়ে আমি মালাউইতে যাব। তো পরে মোজাম্বিকের বর্ডার বা ইমিগ্রেশন কন্ট্রোলে আমি যাই। ওইখান থেকে প্রায় 3-4 কিলোমিটার নোম্যান্স ল্যান্ড আছে বা 0 কিলোমিটার এলাকা আছে, ওইটা ক্রস করে মোটরসাইকেল দিয়ে আমি ওই বর্ডারে যাই। আপনারা ভিডিওতে দেখেছেন এই বিষয়গুলো। বাট বর্ডারে গিয়ে আমি ভিসা পেতে খুবই ব্যাক পেতে হয়। ভিসা ফি অফিসিয়াল $50, বাট আমাকে তারা চার্জ করতেছিল $200-300। নেগোসিয়েশনের মাধ্যমে 100। এই, can you guys please go that side or that side? You are making so noise. I'm doing something here. Please go that side. তো আমাকে $120 দিয়ে ভিসা দিতে রাজি হয়। পরে তার যে চিফ ওই বর্ডার পোস্টে ওই দিন যে ডিউটিতে ছিলেন চিফ, সে আসে, তার কাছে আমাকে পাঠায় $120 দিয়ে। পরে সে আমাকে জিজ্ঞেস করে কোথায় যাব। আমি বললাম 3-4টা সিটির নাম আমি বলি মালাউইর, যেখানে আমি যাব জাস্ট ভিজিট করব। পরে তার কাছে কেমন যেন একটু সন্দেহ হলো, অ্যাজ এ বাংলাদেশি তো এমনিতেও সাসপিসিয়াসভাবে দেখে।
তো মোটামুটি নিয়ে বিনিয়ে বিভিন্নভাবে সে বলার চেষ্টা করলো বা বোঝানোর চেষ্টা করলো যে সে আমাকে ভিসা দিবে না। কারণ হিসেবে আমি আমার মতো যেটা বুঝে পেলাম, সে বলছিল যে তুমি এখানে যাবা, ওখানে যাবা, ওখানে যাবা, উই ডোন্ট থিঙ্ক দ্যাট ইটস পসিবল। পরে বুঝলাম যে হ্যাঁ, ওইটাই আসলে ফ্যাক্ট, যেটার জন্য সে আমাকে ভিসা দিবে না। আমি বুঝলাম যে একটা দেশে যাচ্ছি, এতগুলো সিটি বা এতগুলো জায়গার কথা হয়তো বলা যাবে না, একটা জায়গার কথাই বলতে হবে। আমি মোটামুটি যাওয়া হচ্ছে না এমন ভেবে ব্যাগ চলে আসি। ব্যাগ আসার সময় আমার ব্যাগের মধ্যে কিছু ক্যাশ কারেন্সি ছিল, ওই কারেন্সিগুলো নিয়ে ওখানে বর্ডার কন্ট্রোলের হাতে আমি আবার আটক হই। ওইখানে মোটামুটি লম্বা একটা নেগোসিয়েশনের পর সে কিছু টাকা রেখে আমাকে বাকি টাকা দেয়। যাই হোক, আমি ব্যাগ চলে আসি ওই দিনই। দেন আমার মনে হলো যে মোজাম্বিকের সাথে তো আরও বেশ কয়েকটা বর্ডার আছে, আই থিঙ্ক আই শুড ট্রাই অন দ্যাট। আমি ওইখান থেকে প্রায় 180 কিলোমিটার দূর পাড়ি দিয়ে মোজাম্বিক সাইডে আরেকটা বর্ডারে আসি। ওইখানে তারা আমাকে চিনে না, আমি টোটালি নিউ তাদের জন্য। ওইখানে গিয়ে আবার তাদের সাথে সেম ওয়েতে নেগোসিয়েট শুরু করলাম। মোটামুটি $100 দিয়ে ভিসা হয়ে গেল। তখন ওই যে ওইটাই আমি করলাম, কাজে লাগালাম যে আমি কোথায় যাচ্ছি, জাস্ট এই দেশের রাজধানীর নাম বলেছিলাম, লিলংগে, দ্যাটস ইট। ওইটা এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে ভিসা পেলাম। দেন আমার সেকেন্ড টাইম আউট অফ মোজাম্বিক বা আউট অফ দ্য বক্স আসা হয়। এটা 2024-এর 19 বা 20 তারিখের কথা বলছি। এখানে এসে মোটামুটি 1 মাসের ভিসা আমি পাই। 1 মাস 10-15 দিন আমার থাকা হয়। এইখানে যখন আমি আসি মালাউইতে, তখন আমার মনে হলো পাশে তো আবার তানজানিয়া আছে, হোয়াই শুডন্ট আই ট্রাই দ্যাট। তানজানিয়া যাওয়ার চেষ্টা করব ল্যান্ড বর্ডার দিয়ে। এখানে একটা বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে মানে সম্ভব হয় না ফ্লাইটে ট্রাভেল করার মতো বিষয়টা মাথায় আনার, কারণ ফ্লাইট কস্ট অনেক এক্সপেন্সিভ। একটা দেশে এতগুলো টাকা ফ্লাইট কস্ট দিয়ে আমি ওই দেশে গিয়ে যতগুলো ভিডিওস পাবো ওখান থেকে আমি পোষায় উঠতে পারবো, বাট যা আয় হবে পুরোটাই ব্যয় হয়ে যাবে। যেহেতু ইটস মাই প্রফেশন, সো আই হ্যাভ টু মেক এ বাজেট, অ্যাম আই রাইট? তো সেভাবেই ল্যান্ড বর্ডার দিয়ে যাবো ভাবছি। ভিসা অ্যাপ্লাই করার জন্য দেখি যে বাংলাদেশিদের জন্য ইনভাইটেশন লেটার মাস্ট, তানজানিয়া অ্যাপ্লিকেশন করার জন্য, ভিসার জন্য। পরে আমার সাহসে আর পাচ্ছিলাম না। এদিকে জিম্বাবুয়ের 2বার রিজেক্ট হওয়ার পর আমি যে অন্য একটা দেশে নিজে অ্যাপ্লাই করবো, এটা আমি টোটালি মানে ভরসাটা হারিয়ে ফেলি। পরে আমি দেখছিলাম ফেসবুক বা ইউটিউবে কোথাও যদি কোনো মানে এমন কোনো বাংলাদেশি এজেন্ট আছে কিনা যারা এইসব দেশের ভিসা প্রসেস করে দেখে বা অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনটা সাবমিট করে থাকে। তো আমি ফেসবুক থেকে এনিহাউ পেলাম একটা এজেন্সি, অ্যান্ড ওই এজেন্সির সাথে আমি কানেক্ট করি। সামহাউ উনি আমাকে চিনেন, কথা বলার শুরুতে বললেন যে হ্যাঁ, আমি আপনাকে চিনি। তো আমি একটা ভরসা পেলাম। ভরসা এখানে এটার জন্য প্রয়োজন যে কোনো এজেন্টকে দিয়ে যখন আমি ভিসা অ্যাপ্লাই করাবো, ওই এজেন্টকে আমার টোটাল কস্ট যেটা আসে সেটা দিয়ে দিতে হবে। ভিসা যদি না পাই তাহলে ওটা রিফান্ড না। তো সেজন্য একজন বিশ্বস্ত লোক দরকার ছিল। তো যেহেতু উনি আমাকে চিনেন বললো, তো একটা ভরসা পেলাম। মোটামুটি কত 8-9 হাজার টাকা মেবি ছিল। এটা 2025-এর জানুয়ারির দিকে বলতেছি জানুয়ারি, বা হ্যাঁ 2025-এর জানুয়ারির কথা। মেন 2025-এর গল্পে আমরা আসলাম। তো পরে ওনাকে আমি টাকা পাঠিয়ে দিই অ্যাডভান্স, উনি অ্যাপ্লিকেশন সাবমিট করে। 14 দিন লাগে আমার তানজানিয়ার ভিসার অ্যাপ্রুভাল পেতে। ওটা অ্যাপ্রুভাল পাওয়ার আগে আবার মনে হলো যে এই পাশে একটা দেশ আছে জাম্বিয়া। তো আমি তাহলে জাম্বিয়া যদি মালাউই থেকে ঢুকি বাই বর্ডার বাই ল্যান্ড, জাম্বিয়া থেকে আবার বাই ল্যান্ড আমি তানজানিয়া ঢুকতে পারবো। সেরকম একটা চিন্তা করে আমি ভাবলাম যে ওনাকে দিয়েই এটা অ্যাপ্রুভাল আসার আগেই আবার জাম্বিয়ার জন্য অ্যাপ্লাই করে দিই। খরচটা একটু কম ছিল, দুইটা দেশের জন্য একই সাথে হয়ে গেল, জাম্বিয়া এবং তানজানিয়া। তো 14 দিনের পর আমার তানজানিয়ার ভিসার অ্যাপ্রুভাল আসে, জাম্বিয়ারটা এখনও আসেনি। জাম্বিয়ার জন্য আমার আরও একটা সপ্তাহ ওয়েট করতে হয়। ওই ওয়েটিংয়ের মধ্যে আবার ভাবলাম জাম্বিয়াটা যদি নাও আসে তাহলে আমি তানজানিয়া থেকে নেক্সট দেশের প্রিপারেশন নিই। তখন আমার মানে কেন জানি শুধু আগাতে ইচ্ছে করতেছিল, মানে সাহসে আসতেছিল যে আই উইল ক্রস এরকম একটা বিষয়। পরে উগান্ডায় আমি যাওয়ার চিন্তা করি। এদিকে আমাদের দেশের মানুষের উগান্ডা নিয়ে খুবই একটা হাইপ আছে। পরে ভাবলাম আসলে দেশটা কেমন, কেনই বা উগান্ডা, মানুষ কেনই বা উগান্ডা নিয়ে এত বিষয়। তো সেই ক্ষেত্রে আমি উগান্ডা যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করি সেম ওনাকে দিয়েই। পরে দেখলাম যে আমি যেদিন অ্যাপ্লাই করি তারপর দিনই অ্যাপ্রুভাল চলে আসে, ইস্ট আফ্রিকান ট্যুরিস্ট ভিসা, যেটা রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া এই 3টা দেশের মধ্যে মাল্টিপল টাইম আমি ভিজিট করতে পারবো। এইটা উগান্ডা হলে এটা রুয়ান্ডা, এটা কেনিয়া, এক লাইনের মধ্যে 3টা দেশ। আর এটা মনে করুন পুরোটা তানজানিয়া, অর্থাৎ তানজানিয়ার বুকে লাগানো এই 3টা দেশ।
ওইটা 2 দিনের মধ্যে আমি মানে অ্যাপ্লিকেশন করার 2 দিনের মধ্যে আমি অ্যাপ্রুভাল পেয়ে যাই। এখন জাম্বিয়ারটা এখনও আসে না। পরে ভাবলাম জাম্বিয়া স্কিপ করব, যেহেতু এদিকে অলরেডি 4টা দেশের ভিসা আমার পাওয়া আছে। সো আই উইল মুভ টু তানজানিয়া। তো মিনহোয়াইল আমার এই মালাউইতে একজন বাংলাদেশীর সাথে পরিচয় হয়। বেঙ্গলনেট একটা কোম্পানি, আপনারা হয়তো বা জানেন, দেখেছেন ভিডিওটা। তো ওনার মোটামুটি ভালো জায়গায় ওনার পরিচিতি আছে বা নেটওয়ার্ক আছে। তো ওনার সাথে দেখা হয় একবার দুইবার, দেন উনি আমার প্ল্যান জিজ্ঞেস করে আমি কোথায় আগাচ্ছি, কোন দিকে যাচ্ছি। পরে এই বিষয়টা শেয়ার করলাম যে আমি এই বিষয়টা পাচ্ছি না জাম্বিয়া, তো আমি এদিকে যাচ্ছি। পরে ওনার মনে হলো যে উনি হয়তো বা আমাকে এখানে হেল্প করতে পারেন। উনি ওনার রেফারেন্সের মাধ্যমে ওনার নেটওয়ার্ক কাজে লাগিয়ে উনি মালাউইর মিনিস্ট্রি থেকে জাম্বিয়ার মিনিস্ট্রিতে নক দেয়। আমার এই ভিসা অ্যাপ্লিকেশনটা তার পরদিনই আমি অ্যাপ্রুভাল পাই। এভাবে আমি জাম্বিয়ার ভিসা যেহেতু পাই, সাথে সাথে তার 2 দিনের মাথায় মালাউই থেকে আমি মুভ করে হচ্ছে জাম্বিয়াতে। জাম্বিয়ায় যাওয়ার সময় আপনারা দেখেছিলেন আমার কাছে আবার সেমভাবে মালাউই থেকে বের হওয়ার সময় কারেন্সি নিয়ে আবার ঝামেলা হলো। জাম্বিয়াতেও দেখছিলেন যে কোনো বর্ডার পোস্টে আসলে কি কোনো ধরনের অফিসিয়াল কারেন্সি এক্সচেঞ্জ করার চান্স নাই। সে কারণে রাস্তায় র্যান্ডমলি ফুটপাত থেকেই মানি এক্সচেঞ্জ করতে হয়, এরকম একটা ব্যাপার। ফুটপাত থেকে আমি কারেন্সি এক্সচেঞ্জ করবো, ওই কারেন্সি নিয়ে যে ক্রস করবো, আবার ওইখানে কাস্টমসের ধরে বিষয়টা অনেকটা এরকম। এখানে ফুটপাতে বিক্রি হচ্ছে, কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে, ওখান থেকে এক চোখের পথের মধ্যে দেখা যাচ্ছে কাস্টমস কন্ট্রোল বসা। তো ওই কাস্টম কন্ট্রোলস ওখান থেকেই দেখে যে এখান থেকে আমি কারেন্সিটা ক্রয় করলাম, অ্যান্ড ওইটা নিয়ে আমি ওখানে আরেকটা দেশে যাচ্ছি। তো পরে তারা আমাকে আটকায়, ওখানেও মোটামুটি একটা অ্যামাউন্ট টাকা ঘুষ নিয়ে আমাকে ছেড়ে দেয়। এর আগে আমি একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় হই, কাউসার্ফিংয়ের মাধ্যমে। আমার ইচ্ছে হলো যে একটা জাম্বিয়ান লোকালের বাড়িতে থাকবো অ্যাটলিস্ট একদিনের জন্য। তো ওইটা সিটিটার নাম সিপাতা মেবি, মালাউই জাম্বিয়া বর্ডার সাইডে। ওই সিটিতে গিয়ে আমি এন্ট্রি নিই, মানে 1 রাত থাকি। তো ফার্স্ট একটা কাউসার্ফিং এক্সপিরিয়েন্স আমার হইলো। পরে দেখলাম যে খুবই স্বাভাবিক, মানে মানে আমার এক ধরনের এক্সপেকটেশন ছিল, ওখানে গিয়ে দেখলাম যে সম্পূর্ণ ভিন্ন। মানে ভাবছিলাম হয়তো বা তারা আমাকে মানে মেহমান বা এরকম কিছু ট্রিট করবে। পরে আবার ভাবতেছিলাম যে তাদেরকে কোনো পে করতে হচ্ছে না, কোনো কিছুই না। তো তারা ফ্রিতে আমাকে হোস্ট করতেছে, ইভেন অ্যাকোমোডেশনের সাথে মিলও দিচ্ছে। পরে আবার ভাবলাম এটা কেন? তো তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম, এটা আসলে মানুষের মানে মাল্টি কালচার নিয়ে যে ইন্টারেস্ট, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে যে তাদের কালচার এক্সচেঞ্জ করেন, মানে এই বিষয়টার জন্যই মেইনলি মানুষকে হোস্ট করে বিদেশিদেরকে। তো থাকা খাওয়া এগুলো ফ্রিতেই দেয়। এমন না যে আমার বিনিময়ে কিছু দিতে হবে বা কোনো কাজ করতে হবে, এমন কিছুই না, ফ্রিতে টোটালি। পরে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স গেল। দেন ওখান থেকে আমি প্রায় 500-700 কিলোমিটার দূরে মেবি যাই হচ্ছে জাম্বিয়ার রাজধানী লুসাকায় ছিলাম 4-5 দিন। 4-5 দিন থেকে আমি আবার যাব হচ্ছে লিভিংস্টন, যেটা এখানে জিম্বাবুয়ের বর্ডার সাইড একদম। পুরো জাম্বিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় কী বলে ট্যুরিস্ট সিটি বলা যায়। অন্য কোথাও অত ট্যুরিস্ট যায় না বা ট্যুরিস্ট কোনো অ্যাট্রাকশন নাই, যা আছে সব লিভিংস্টনে। তো লিভিংস্টনেও আমি সেমভাবে ভাবলাম যে দেখি আরেকটা কাউচ সার্ফিং এক্সপিরিয়েন্স নেওয়া যাক। তো আমি একজনকে অ্যাভেলেবল ছিল, তাকে আমি নক দিই। যাকে নক দিই সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমাকে মেসেজ দেয়। সে নাকি জাম্বিয়াতে নাই এখন, সে মালাউইতে আসছে কোনো না কোনো কাজে। তো সে অন্য একজনকে আমাকে রেফার করলো, তার ফ্রেন্ড যে কিনা লিভিংস্টনে আছে। তার ওখানে যাই, তার সাথে কথা হয়। দেন আমি অ্যাজ ইউজুয়াল রাত 8টা বা 7টা বা 8টা এরকম একটা সন্ধ্যার সময় আমি পৌঁছাই। তো সে আমাকে রিসিভ করতে আসে বাস স্ট্যান্ডে। রিসিভ করে নিয়ে যায় তার বাসায় না, কারেন্ট ছিল না ওখানে আমার যতটুকু মনে আছে। জাম্বিয়া দেশটা এমনই যে ওখানে কারেন্ট থাকে না, মানে বিদ্যুতের খুবই সংকট। সারাটা দেশের মধ্যে পুরো দিন মিলিয়ে 5-7 ঘন্টা বিদ্যুৎ থাকে। এটা 2025 সালের ফেব্রুয়ারি ফার্স্ট, হ্যাঁ ফেব্রুয়ারির শুরুর দিকে বলতেছি। সে আমাকে রিসিভ করে বলে কি আমি একটা ইয়াতে যাচ্ছি, একটা হোস্টেলে যাচ্ছি যেখানে আমার সাথে পরিচিত আছে, ওইখানে আমি ফোন চার্জে দিব, তুমি চাইলে আমার সাথে যেতে পারো, অথবা তোমাকে আমি বাসায় ড্রপ করে দিয়ে দেন আবার আসবো। পরে বললাম না, লেটস গো টুগেদার। তার সাথেই গেলাম, গিয়ে মোটামুটি বাইরে ছিলাম কত 9টা-10টা পর্যন্ত ছিলাম। 9টা-10টার পর খাওয়া দাওয়া শেষ করে একসাথে বাসায় যাই। এখন বাসায় যে যাচ্ছি মনে হচ্ছে মানে টোটালি অপরিচিত সবাই, প্রথম দেখা। এমন না যে পূর্বে খুবই ঘনিষ্ঠতা আছে, তাও না।
বাসায় গেলাম, গিয়ে দেখি কেউই নাই। সে আর তার ফ্রেন্ড আছে, দুজনে মেয়ে, অবিবাহিত দুজনেই। একটা টিন শেড বাড়ি, বাট গোছানো ছিল। পরে ওখানে পৌঁছালাম, পৌঁছে ব্যাগ বুক রাখলাম, ফ্রেশ হইলাম, খাওয়া দাওয়া ইতিমধ্যে করে আসছি। কারেন্ট নাই, সে তার মতো তার পাশের রুমে ঘুমিয়ে পড়লো। আমি আসলে ভয়ে আর রুম থেকে বেরই হই নাই, রুম যে লক করছি, রুম থেকে আমি বেরই হই নাই। রাত তখন প্রায় 11টার কাছাকাছি বাজে। কারেন্ট নাই, প্রচুর গরম। ওইখানে মানে এমন বিষয় যে যদি জানালা খুলে তাহলে অনেক মশা ঢুকবে, তাই জানালা বন্ধ সারাদিন। তো মানে খুবই ইউনিক একটা খাট ছিল, ওইরকম বেড আমি লাইফে ফার্স্ট দেখেছিলাম। মানে অনেকগুলো গাছের টুকু একসাথে দিয়ে উঁচু করে তার উপর বেড বিছাই দিল, ওইটাই তাদের খাট। এগুলো সব কিন্তু ভিডিওতে যাচ্ছিল, অন প্রসেস যাচ্ছিল ভিডিওতে। তো আমার মাথায় আসলো যে এই ভিডিওটা যে আমি পোস্ট করবো, মানুষ আসলে কী ভাববে। তো মানুষ কী ভাববে এটা আমি কেন ভাবি, এটা গল্পের থ্রুতে আমি যেতে যেতে বলবো একটা জায়গায় গিয়ে। আমি একা একটা ছেলে, একা একটা মেয়ে। ও হ্যাঁ, তার যে বান্ধবী ছিল, ওই বান্ধবী আবার আমাদেরকে ড্রপ করে দিয়ে চলে যায় সিটিতে। সে বাইরে কোথাও থাকবে বা এমন কিছু। আমরা দুইজন একা, ক্যান ইমেজিন, এক ছাদের নিচে পাশাপাশি রুমে। তো আমার কাছে খুবই ডিফারেন্ট মনে হলো বিষয়টা। কেমন জানি একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেলাম। দেন সকালে ঘুম থেকে উঠে ভোরবেলায় আমি একসাথে আমরা রওনা দিই, ভিক্টোরিয়া ফলসের দিকে রওনা দিই। আবার যাই হচ্ছে লায়ন ওয়াক, টাইগার ওয়াক করতে। ওইখানে আমার লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ একটা ট্রিপ ছিল, সবচেয়ে এক্সপেন্সিভ একটা ভিডিও ছিল, যেখানে আমার প্রায় 30-35 হাজার টাকা খরচ যায়। তো ওই ভিডিওটা অনেকেই কমেন্ট করছে, বলে যে আফ্রিকায় কোনো বাঘ নেই, এটা কেমন ভিডিও, এটা ফেক ভিডিও। 30,000 টাকা খরচ করে আমি একটা জায়গায় গিয়ে একটা ভিডিও বানিয়েছি কিছু অ্যানিম্যালসের সাথে। যদিও বা একটু অবিশ্বাস্যই যে জীবিত বাঘের সাথে বা জীবিত সিংহের সাথে হাঁটা চলা, অনেকটাই সিংহের ল্যাজ দিয়ে কান চুলকানোর মতো ব্যাপার। আমি টোটাল বিষয়গুলো ভিডিওতে এক্সপ্লেন করি, কীভাবে যাচ্ছি, কোন জায়গায়, কীভাবে কী হচ্ছে সব। এমন না যে এআই দিয়ে পুরো 28 মিনিট বানানো একটা ভিডিও, তা না। দেন ব্যাক আসি। ওই দিন আবার হোস্টেলে ছিলাম, ও বাসায় আজ যাইনি। হোস্টেলে রাতে থেকে পরদিন সকালে আমি চলে যাই লিভিংস্টোন থেকে লুসাকার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, এখানে ফার্স্ট হোস্টেল এক্সপিরিয়েন্স হইলো আমার। আমি আগে কখনো হোস্টেলে ছিলাম না। বা হোস্টেলটা হয় কি আসলে, একটা রুমের মধ্যে অনেকগুলো বেড থাকে। তো দেখা যায় একটা রুমের ভাড়া যদি হয় 2,000 টাকা, তো দেখা যায় 10টা বেড যদি থাকে তাহলে একটা বেড 500 টাকা দিয়ে নেওয়া যায়। অনেক সময় তো দেখা যায় 200 টাকা দিয়েও পাওয়া যায়, এরকম ব্যাপার। কিন্তু কেমন জানি একটু অকওয়ার্ড ফিল হয় বা একটু আনইজি ফিল হয়, আসে না? নিজ নিজ একটা টেস্ট অবশ্যই থাকে, যে কোনো জায়গায় সে যেই হোক। আমার একটু আনকমফোর্টেবল লাগে হোস্টেলে থাকতে। তো তারপর ওই দিন ভাবলাম যে না, থাকতেই হবে, যেহেতু রুম ভাড়া প্রায় 3-4 হাজার টাকা। ইতিমধ্যে আমার 30,000 টাকা জাস্ট একটা ভিডিওর জন্য চলে গেল 2-3 ঘন্টায়। তো হোস্টেলেই থাকি। আরেকটা বিষয় অ্যাড করবো, আমি খুবই বাজেট ফ্রেন্ডলি একজন ট্রাভেলার। আমি বাজেট ওর মধ্যেই থাকতে চাই, কারণ এটাই আমার পেশা। এখান থেকে যে আর্নিংটা আসবে আর যেই কস্টটা যাবে, দুইটার মধ্যে আমার ব্যালেন্স রাখতে হয়। তো বাই চান্স যেই হোস্টেলটাতে আমি ছিলাম, হোস্টেলের যে রুমটা, পুরো রুমটাই ওই দিন খালি ছিল। একটা বেড তো আমার অনেকটাই আমাদের সৌদি, দুবাই বা মিডল ইস্টের যে দেশগুলোতে প্রবাসী ভাইয়েরা থাকে না, 2তলা 3তলা বেডে, ওরকমই বেড। বাট ওই দিন পুরো রুমটাই ছিল খালি, এসিও ছিল অবশ্য। পরে ওইখান থেকে আমি সারাটা দিন রাত রিল্যাক্সে কাটাই, আমি একাই বলা যায় পুরোটাই। পরদিন আমি লোসাকায় চলে আসি। লোসাকা থেকে আমার নেক্সট ডেস্টিনেশন ছিল তানজানিয়া। রাজধানী লোসাকা থেকে তানজানিয়ার বর্ডার টুন্ডুমা, ওইখানে যেতে 1000 কিলোমিটার, অ্যাজ ইউজুয়াল 16-17 ঘন্টা লাগে। বাট যে বাসে আমি উঠি, ওই বাসে কন্ডিশন ভালো ছিল না দেখে প্রায় 32 বা 33 ঘন্টা একটা সময় আমার লাগে। সারাটা দিন, সারাটা রাত, পরদিন, এরকম একটা ব্যাপার। তো লংগেস্ট ছিল আমার ওইখানেই, লংগেস্ট ট্রাভেল ছিল আমার ওইখানেই, ওই বাস জার্নিটা। পরে আমি পৌঁছাই, বর্ডার ক্রস করি ইজিলি। দেন আমি যাই হচ্ছে নিয়ারেস্ট একটা সিটিতে। ওইখানে একটা মজার ঘটনা ঘটে, যেটা আমি কোনো টপিক পাচ্ছিলাম না যে শেয়ার করব। আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই, খুবই প্রসিদ্ধ ওই এলাকাটাতে। তাদের হোটেলও আছে নিজস্ব, কয়েকতলা, মোটামুটি ভালো প্রসিদ্ধ। ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমি দুপুরে খাই, রাতেও খেতে যাই।
চিকেন না বিফ মেবি বিরিয়ানি আমি খেতে যাই। তো বিরিয়ানি দুপুরে খাইছে ভালো লাগছে, রাতেও আমি বিরিয়ানি খাইতে যাই। আমার একটা নেচার শেয়ার করবো এখানে। আমি যদি একটা জায়গায় যাই, লাইক একটা খাবার আমার ভালো লাগছে, ওই এলাকায় আমি হয়তো বা আরও 1 দিন 2 দিন থাকবো, ওই সেম হোটেলটাতেই খাই অ্যান্ড ওই সেম আইটেমটাই খাই, নতুন আইটেম ট্রাই করি না। যেহেতু একবার ভালো লাগছে আমি ওইটা দিয়ে অ্যাটলিস্ট 1 দিন 2 দিন যে কদিন থাকতে হয় ওই এলাকায় কন্টিনিউ করি। অন্য অপশন আমি আর খুঁজতে যাই না, এরকম একটা ব্যাপার। সেমভাবে আমি রাতেও যাই হচ্ছে বিরিয়ানিটা খেতে। তো বিরিয়ানি খাচ্ছি মোটামুটি কয়েক চামচ খেলাম, পরে হঠাৎ করে দেখলাম যে একটা তেলাপোকা, ককরোচ। তো তেলাপোকাটা আমার সামনে চলে আসে, মানে জীবিত না মৃত, খাবার মধ্যে ছিল। পরে মেজাজটা খারাপ হয়ে গেল। আমার আরেকটা নেচার হচ্ছে আমি খাবার নষ্ট করি না, মানে সর্বোচ্চ চেষ্টা করে সম্ভব তা হইলে আমি খাবারটা খেয়েই ফেলি। এনিহাও মানে খাবারটা আমার নষ্ট করতে বা অপচয় করতে মন টানে না, এমন একটা ব্যাপার। পরে আমি কী করলাম, তেলাপোকাটা সাইড করে রাখলাম, বাকিটা আমি খেতে শুরু করলাম। আবার মাথায় আসলো এটা তো বিদেশি একটা রেস্টুরেন্ট, এই দেশের জন্য মোটামুটি অনেক মানুষ হয় এখানে, খুবই রিচ মানুষরা ওখানে খেতে যায়। যে ওয়েটার আমাকে সার্ভ করলো খাবারটা, সেই ওয়েটারকে দেখে আমি বললাম যে দেখো খাবারের মধ্যে তেলাপোকা, হোয়াট ননসেন্স ইট ইজ। তো সে বলো ও সরি 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 বলে। মোটামুটি আমি মানে খেপলাম না, তাকে ওইটুকুতেই আমার ইয়াটা বুঝালাম, বুঝিয়ে তাকে সে চলে গেল। পরে আবার ভাবলাম এখানে তো আসলে যে মালিকের তো কোনো দোষ নাই, দোষ হয়তো বা স্টাফদের, অথবা স্টাফদের অসতর্কতা বা অবহেলা। কিন্তু আমার জায়গায় যদি এখানে কোনো লোকালদের প্লেটে যদি এটা যাইতো, তাইলে এই লোকাল হয়তো বা মানে স্থানীয় এই লোকাল হয়তো বা কোনো না কোনোভাবে খুবই মানে হাইলি রিয়েক্ট করতো এই বিষয়টা, হয়তো বা বড়সড় কোনো অ্যাকশনও নিতে পারতো। তো এই ক্ষেত্রে আমার মনে হয় মালিকের সচেতন হওয়া উচিত। তো মালিককে হয়তো বা এই বিষয়টা জানানো উচিত। আমার মাইন্ডে এটা আসলো খেতে খেতে। পরে ওয়েটারকে ডেকে মালিককে ডাকি নাই, আমি তাদের ওয়েবসাইটে যাই, দেখলাম যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাইলাম। জানি না আসলে এই মেসেজটা কোথায় যাবে, আমি যে মেসেজটা দিব এই হোয়াটসঅ্যাপে, বাট আনাড়িতে আমি হাই দিলাম, দেখি যে ডাটা অন বা ডেলিভার হইলো মেসেজ হোয়াটসঅ্যাপে। পরে আমি পাঠাইলাম ছবি তুলে যে খাবারের মধ্যে ককরোচ, হাউ ইজ ইট, ইটস নট গুড। তো সে রিপ্লাই দিল ইনস্ট্যান্ট, জিজ্ঞেস করলো হুইচ টেবিল আর ইউ ইন, কয় নাম্বার টেবিলে আসেন আপনি। পরে আমি বললাম যে 6 নাম্বার টেবিলে আসি। সাথে সাথে মানে মিনিটের ভিতরে করে দেখলাম যে ওই ইন্ডিয়ান ভদ্রলোক চলে আসলেন, চলে এসে প্লেটটা নিয়েই সামনের দিকে আগাই গেলেন কিচেনের দিকে, বলে যে ও আপনি ইতিমধ্যে খেয়ে ফেলতেছেন, এটা বলে প্লেটটা নিয়ে চলে গেল। প্লেটটা নিয়ে গিয়ে আবার কিচেনে গিয়ে মোটামুটি 1-2 মিনিট পর হয়তো বা তাদেরকে শাসিয়ে আসছে। সে দেখলাম যে খুবই সিরিয়াস বিষয়টা, বলে যে এক্সট্রিমলি সরি ব্রাদার, মানে এরকম একটা ব্যাপার। তো আমার কাছে একটু আনইজি লাগতেছিল, এত বড় একজন বিজনেসম্যান সে আমার কাছে ছোটো হতে চাচ্ছে বা এরকম কিছু, মানে আমার কাছে একটু আনইজি লাগতেছিল। তো পরে আমি তাকে বললাম যে প্লিজ ডোন্ট বি সিরিয়াস, মানে এটা এমনও হইতে পারতো, মানে আমি একজন বিদেশি বা এশিয়ান, আপনিও একজন এশিয়ান বা বিদেশি এই দেশটার জন্য, তো আপনার অনেক প্রতিষ্ঠিত একটা ব্যবসা, তো এটা আমার প্লেটে না হয়ে যদি লোকাল কারো প্লেটে হইতো তাইলে হয়তো বা বড়সড় একটা ব্যাপার হইতে পারতো। যেহেতু আমি মোজাম্বিকে থাকি প্রায় 8 বছর, লোকালদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে, লোকালদের নেচার সম্বন্ধে আমার আইডিয়া আছে, সেজন্য আমার মনে হলো যে আপনি বিষয়টা জানা উচিত, যেন আপনি তাদেরকে একটু সতর্ক করতে পারেন। এটার জন্যই মেনলি আপনাকে জানানো, এটা কোনো কমপ্লেন না। আমি তাইকে বারবার এভাবে বোঝাচ্ছিলাম। পরে বলো আচ্ছা আপনি কি খাবেন বলেন, বিরিয়ানি মেবি শেষ হয়ে গেছে, আপনি অন্য কি খেতে চান? পরে আমি বললাম যে আমাকে তাইলে অ্যাটলিস্ট একটা রুটি দেন, আমি মোটামুটি অনেকটাই খেয়েছি, একটা রুটি খেলে আমার পেট ভরে যাবে। বলে যে আচ্ছা ঠিক আছে, বলে সে গেল। মোটামুটি তার রেস্টুরেন্টে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম সে আমার জন্য অল্প 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 করে নিয়ে আসছে, পুরো টেবিল ভর্তি। কি একটা অবস্থা! বলো যে আপনি যদি খেতে না পারেন তাহলে আমি পার্সেল করে দেবো, আপনি যেখানে থাকেন ওইখানে গিয়ে খাবেন। তো টুকটাক খাইছে, খেয়ে বাকিটা সে পার্সেল করে দিল। নাসাক বন্ধা আমাকে মানে মানে খেতেই হবে আর নিতেই হবে, অ্যান্ড কোনো বিল সে আমার কাছ থেকে আর নিল না। পরে চলে আসলাম, সে বলে যে আজ সে তুম মেরা ভাই বান গিয়া ইয়ার, মানে এরকম একটা কথা বললো। এরকম একটা বিষয় ঘটলো ওই সিটিটাতে বা ওই জায়গাটাতে, আর নামটা আমি বলতে চাচ্ছি না। সে আমাকে রিকোয়েস্ট করছিল, আমার পরিচয় জানতে চাইলো। পরে আমি বললাম ইউটিউবার, বলে যে প্লিজ এগুলো ভিডিও করিও না বা এরকম কিছু। পরে আমি আর এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে কোনো কথা বলিনি। দেন আমি তানজানিয়া থেকে ছিলাম মোটামুটি মাস না 15-20 দিন ব্যাপী ছিলাম। ওইখান থেকে আমি দার es salaam যাই। দার es salaam-এ বাংলাদেশি অলি ভাই ছিলেন, ওনার ওখানে ছিলাম অ্যান্ড হোটেলেও ছিলাম। দেন আমি যাই হচ্ছে জাঞ্জিবার আইল্যান্ড।
জাঞ্জিবার আইল্যান্ড খুবই সুন্দর, পুরো পৃথিবীতে দ্বিতীয় না তৃতীয় সুন্দর বিচ আছে হচ্ছে জাঞ্জিবারে। ব্লুয়েস্ট ওয়াটার উইথ হোয়াইটেস্ট স্যান্ড বলা হয়ে থাকে ওই বিচগুলোকে। আর ছোটো ছোটো কিছু আইল্যান্ডও আছে, খুবই সুন্দর, দেখার মতো একটা জায়গা জাঞ্জিবার আইল্যান্ডে। কিন্তু এইসব জায়গার সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলার জন্য ড্রোনের খুব প্রয়োজন হয়। ড্রোন ছাড়া এই জায়গাগুলো জেনুইন ভিউ দেওয়া খুবই টাফ বা ইম্পসিবল। তো অনেকে আমাকে ড্রোন নিয়ে কথা বলেন, এই বিষয়টা আমি এখানে অ্যাড করিনি, ড্রোন কেন আমি কিনি না বা কিনি নাই। প্রথমত এটা লিটল বিট এক্সপেন্সিভ, বাট আই ক্যান ম্যানেজ ইট। কিন্তু ড্রোনটা ক্যারি করে যে আমি এই যে বাই ল্যান্ড বর্ডার যে আমি একটা দেশ কন্টিনিউয়াসলি যে আমি ট্রাভেল করব, মানে চেইন ট্রাভেলার হিসেবে আমি যে একটা দেশের উপর আরেকটা, একটা দেশের উপর আরেকটা, অনেক দেশ এমন আছে যে দেশগুলোতে ড্রোন অ্যালাউ করে না। এক্সাম্পল যদি আপনাকে দিই, মনে করেন আমি এখন আছি মায়ানমার থেকে আমি ঢুকবো বাংলাদেশ থেকে আমি যাব ইন্ডিয়া, অথবা ইন্ডিয়া থেকে যাব পাকিস্তান, এক্সাম্পল। তো দেখা গেল আমার ব্যাগে ড্রোনটা আছে, মায়ানমার থেকে যে আমি বাংলাদেশে এন্ট্রি নিলাম, ইটস ফাইন, নো প্রবলেম। অ্যান্ড এখন বাংলাদেশ থেকে যে আমি আবার ইন্ডিয়াতে এন্ট্রি নিব, ইন্ডিয়ার পর যাব পাকিস্তান, এক্সাম্পল স্বরূপ ইন্ডিয়ায় ড্রোন অ্যালাউ না। মানে এমন না যে রেজিস্ট্রেশন করতে হবে, পারমিশন দিতে হবে, না সেরকম না, বর্ডারেই আটকায় দিবে যে এই ড্রোনটা নিয়ে ইন্ডিয়ায় ঢুকতে পারবে না। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মানে ইয়াটা ম্যাপ, মানে সিরিয়ালটা বোঝানোর জন্য। তো ওই মুহূর্তে আমার কী করতে হবে, আমি ওই ড্রোনটা নিয়ে হয়তো বা আমার আবার চলে আসতে হবে বাংলাদেশে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার, আমি বাংলাদেশের ইমিগ্রেশন থেকে ইতিমধ্যে এক্সিট নিয়ে নিয়েছি, ইমিগ্রেশন কমপ্লিট। দেন আমি ইন্ডিয়ার ইমিগ্রেশন আসলাম, ইন্ডিয়ার ইমিগ্রেশন কমপ্লিট করে আমি ঢুকবো আর কি। তো ওখানে কাস্টমসে আমার ড্রোনটা পাইলো। তো ওই মুহূর্তে আমার ওই ড্রোনটা নিয়ে বাংলাদেশে ব্যাক যাওয়া সম্ভব না। আমি লিগালি বা অফিসিয়ালি বাংলাদেশ থেকে এক্সিট নিয়ে নিয়েছি, সিঙ্গেল এন্ট্রি ভিসা, আমি আর ঢুকতে পারবো না, রিটার্ন যেতে পারবো না বাংলাদেশ। অথবা আমি যে অ্যাটলিস্ট ইন্ডিয়া স্কিপ করে আমি ফ্লাই করে যে পাকিস্তান যাব, ওইটাও সম্ভব না, কারণ আমি বর্ডার থেকে যেতে পারতেছি না। এখানে একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আমার ওই ড্রোনটা বর্ডারে রেখেই চলে যেতে হবে। ইন্ডিয়া ট্রিপ শেষ করে আমার আবার ওই বর্ডারে আসতে হবে, ওইখান থেকে আমার ড্রোনটা নিয়ে দেশ ত্যাগ করতে হবে। তাহলে আমার কী হইলো, পুরো ট্রিপটাই ক্যান্সেল। এই ড্রোনটার জন্য আমার পুরো ইন্ডিয়া শেষ করে আবার এই জায়গায় আসতে হবে। এখান থেকে আমি আবার কই যাব, বেনাপুল থেকে আমি আবার যাবো কই, পুরো ইন্ডিয়া ঘুরে আমি বেনাপুল আসলাম জাস্ট ড্রোনটা নেওয়ার জন্য। আমি বাংলাদেশেও আর এন্ট্রি নিতে পারবো না, আবার এন্ট্রি নিতে গেলে আবার নতুন ভিসা লাগবে। তো এক্ষেত্রে ফ্লাইটে যেতে হবে হচ্ছে অন্য একটা দেশে। তো জাস্ট এই ড্রোনটা থাকার কারণে, আমি সব দেশের কথা বলছি না, কিছু কিছু দেশ এমন থাকে দেখা যায় পুরো ট্রিপটাই বাতিল হয়ে যায় বা এমন কিছু, সে কারণে আমি আর ড্রোনটা আপাতত ইউজ করতেছি না। তবে এখন মনে হচ্ছে খুবই দরকার। তো জাঞ্জিবার আইল্যান্ডে গেলাম, মোটামুটি একদিন দুদিন থাকবো ভাবছিলাম, পরে দেখি ইন্স্যুরেন্স ফি বাধ্যতামূলকভাবে আমার $44 দিতে হইলো। আর ওখানে হোটেল কস্ট অনেক বেশি, প্রায় $30 বা $20 নিচে কোনো হোটেল নাই। আর ছোট্ট একটা জায়গা, ওইখানে সুন্দর জায়গাগুলো যে আমি দেখাবো ওইটাও সম্ভব না, ড্রোন ছাড়া এটা সৌন্দর্য ফুটিয়ে তোলা টোটালি ইম্পসিবল। পরে আমি মোটামুটি চেতে যাই যে ফোর্সফুলি আমাকে জাঞ্জিবার দিবে $44 ইন্স্যুরেন্স ফিটা দিতে হইলে, এর জন্য প্রায় দেখলাম যে অলরেডি এখানে ফেরিতে করে যাচ্ছি, প্রায় $5,000 ফেরি কস্ট। সো আবার $5,000 দিয়ে ইন্স্যুরেন্স, $10,000 জাস্ট এন্ট্রি নিতেই চলে গেল। তো আমি ভাবলাম যে না, পরে কখনো আসবো এইসব দেশে বা এই সাইডটাতে, দেন হয়তো বা বাকিগুলো কভার করবো। 24 ঘন্টাও কমপ্লিট হয়নি, মেবি 12টা বাজে আমি জাঞ্জিবার আইল্যান্ডে ল্যান্ড করি, ফেরিতে নামি। পরদিন মানে রাতটাতে থাকলাম, দিনটা থেকে রাতটা থেকে পরদিন আবার 10টা বা 9টা মেবি আমার ফ্লাইট ছিল সকালে দার এস সালামের জন্য। আমি এটা পরে গিয়ে জানতে পারি যে জাঞ্জিবার এবং দার এস সালামের মধ্যে ফ্লাইট আছে, অ্যান্ড ফ্লাইট কস্টটা মাত্র $20। তো মাত্র $20 দিয়ে আমি আবার জাঞ্জিবার থেকে ফ্লাইটে ব্যাগ আসি দার এস সালাম। ওকে ফাইন, তানজানিয়া ট্রিপ শেষ করলাম। ওদিকে উগান্ডার বিষয় ইতিমধ্যে নেওয়া আছে, তানজানিয়া থেকে আমি যাব উগান্ডায়। তো উগান্ডায় আবার সেমভাবে ল্যান্ড বর্ডার দিয়ে প্রায় 15-16 ঘন্টা বাস জার্নি করে 500-700 কিলোমিটার ট্রাভেল করে আমি উগান্ডায় গিয়ে পৌঁছাই। ওখানেও একটা হয়, ছোটোখাটো ইমিগ্রেশন আমাকে টাকার জন্য একটু ফাঁসাতে চাইছিল, ওটা ভিডিওতে বলছি। দেন আমি উগান্ডায় ছিলাম ফুড পোর্টাল একটা সিটিতে, ওইখানে মসুদ ভাই ছিলেন, ওনার সাথে দেখা হয় বা পরিচিত আগে থেকে ছিলাম, দেখা ওখানে হয়। দেন ওনার সাথে ওখানে একদিন দুদিন থাকি, অফিসিয়াল ফিল্ড ভিজিটে উনি আসছিলেন। ওইখান থেকে আমি যাই কাম্পালায়, উগান্ডার রাজধানী কাম্পালায়। তো কাম্পালায় বেশ কিছু সময় আমার থাকা হয়, প্রায় উগান্ডায় বলা যায় 2 মাস মতো থাকা হয়। এটা আমি বলছি 2025-এর মার্চ এপ্রিল এমন একটা সময়ে হয়তো বা। উগান্ডায় থাকাকালীন আমি বেশ কয়েকটা দেশের অ্যাম্বাসি ভিজিট করি।
উগান্ডায় থাকাকালীন আমার মাথায় আসলো যে আজ যে আমি ইতিমধ্যে 3-4টা দেশ বাই বর্ডার চলে আসছি, এভাবে কি বাংলাদেশ যাওয়া যায় কিনা বাই বর্ডার, এরকম একটা মিশন আমি হাতে নিই। মিশন আফ্রিকা টু বাংলাদেশ বাই রোড, এরকম একটা মিশন যে আমি কোনো ফ্লাইট উঠবো না, ল্যান্ড বর্ডার দিয়ে বাসে বা রাস্তা দিয়ে যাব। পরে ওইখানে বাই সিরিয়াল আমি বেশ কিছু দেশ দেখলাম যেগুলো ভিসার সম্বন্ধে আমি স্টাডি করলাম, এম্বাসিতে গেলাম, কিছু দেশের ভিসা পাই না, আবার কিছু দেশের ভিসা উগান্ডা থেকে দিবে না, কারণ উগান্ডায় আমার ইমিগ্রেশন স্ট্যাটাস জাস্ট ট্যুরিস্ট, ওয়ার্ক পারমিট নেই, রেসিডেন্টশিপ নেই, এরকম ব্যাপার। মোটামুটি সপ্তাহখানেক দৌড়ঝাঁপ করার পর বুঝলাম যে না, এটা সম্ভব হচ্ছে না, কারণ ওদিকে সুদানে তখন যুদ্ধ চলে, সুদানের ভিসা বন্ধ, ইজিপ্টের ভিসা আমাকে এইখান থেকে দিবে না, ওদিকে আবার মোটামুটি মিডল ইস্টের অনেকগুলো দেশ হয়ে যেতে হবে, যে দেশগুলোর ভিসা পাওয়া সম্ভব না। এরকম কিছু ব্যাপার স্যাপারের জন্য আমার মিশন বাংলাদেশ বাই রোড ওটা ক্যান্সেল হয়। তো আমার যে উগান্ডা থেকে যেতে হবে রোয়ান্ডা থেকে আবার ব্যাক আসতে হবে উগান্ডা, দেন উগান্ডা থেকে আমার যেতে হবে কেনিয়া, যেহেতু দেশটা এরকম। তো তানজানিয়া থেকে আমি উগান্ডা এন্ট্রি নিই, উগান্ডা থেকে আমি রোয়ান্ডা যাই, রোয়ান্ডা থেকে ব্যাক আসি হচ্ছে উগান্ডা থেকে আবার যাই কেনিয়া। তো কেনিয়ায় মোটামুটি ছিলাম সপ্তাহখানেক থেকে নাইরোবি সিটিতে ছিলাম 2-3 দিন, মোম্বাসায় ছিলাম মেবি 2-3 দিন, এভাবে 1 সপ্তাহ ছিলাম। তো আমি আবার উগান্ডায় থাকা অবস্থায় সোমালিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম। আমার মাথায় কেন জানি এটা আসছে, আমি জানি না, যে আই উইল ভিজিট সোমালিয়া। তো সোমালিয়া নিয়ে এত কিছু আছে, দেখা যাক, একটা চান্স নেওয়া যেতে পারে। পরে অনলাইনে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে দেখি 1 সপ্তাহ যায়, 10 দিন যায়, 15 দিন যায়, এটা পেন্ডিং। পরে আবার ভাবলাম যে অ্যাম্বাসি ভিজিট করি, অ্যাম্বাসিতে যাই। অ্যাম্বাসিতে যখন বললাম আমি জাস্ট এ ট্রাভেলার, আই ওয়ান্ট টু ভিজিট সোমালিয়া, সে বলল যে হাউ ডিয়ার ইউ, অ্যাজ ফার আওয়ার ইমিগ্রেশন data, there is no tourist at this moment in Somalia, but how can you think about visiting Somalia? Embassy মানুষ বলতেছিল আমাকে। বললাম যে আই এম এ ট্রাভেলার, আই এম গোনা ট্রাভেল অল দোজ countries by land border, so to maintain the serial I have to cover Somalia also, then I will move next. এভাবে তাকে বোঝাই। পরে আমার কাছ থেকে বেসিক কিছু জিনিস চাইলো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার টানতে হবে, দেন আমাকে ভিসা দিয়ে দিবে। পরে সোমালিয়ায় জাহিদ ভাইয়ের মাধ্যমে, উগান্ডার ওই যে 5,000 একর জায়গা নিয়ে যিনি ফার্ম করতেছেন, ওনার মাধ্যমে আমি বিপ্লব ভাইয়ের সাক্ষাৎ পাই, বিপ্লব ভাইয়ের কন্ট্যাক্ট পাই, সোমালিয়ায় আছেন। বিপ্লব ভাই আমাকে একটা ইনভাইটেশন ম্যানেজ করে দেন, ওইটা দিয়ে পরদিন আমি অ্যাম্বাসিতে যাই, $60 মেবি ব্যাংকে পেমেন্ট করে পরদিন আমাকে ভিসা দিয়ে দেয়, স্টাম্প করে দেয় ভিসাটা পাসপোর্টে। বাই দ্য ওয়ে, সোমালিয়ার ভিসাটা দেখায় আপনাদেরকে, এই সেই সোমালিয়া, যে সোমালিয়া নিয়ে কত কথা আছে, কত কিছু। সো এটা হচ্ছে পিপল রিপাবলিক অফ সোমালিয়া, এটাই সোমালিয়ার ভিসা, এভাবেই দেয় কি স্টাম্প। সোমালিয়ায় আমি এন্ট্রি নিয়েছিলাম কবে যেন, ভিসাটা পাই হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 15 তারিখ আমি ভিসাটা পাই। 1 মাসের মেয়াদ ছিল, সিঙ্গেল এন্ট্রি। কেনিয়া থেকে সোমালিয়া, কেনিয়ার সাথে সোমালিয়ার বর্ডার। এখন কেনিয়া সোমালিয়া যে বর্ডারটা, ওইটা বন্ধ বেশ কয়েক বছর ধরে। ওদিক দিয়ে কোনো গাড়ি ক্রস হয় না, কোনো মানুষ ক্রস হয় না, মানে অফিসিয়াল কোনো নাই, মুভমেন্ট নাই। আর তাছাড়া ওইখানে সোমালিয়ার অংশে বর্ডার সাইড এরিয়াটাতে খুবই ডেঞ্জারাস এবং খুবই রিস্কি একটা জায়গা বলে কনসিডার করে। আমি অনেকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমি কারোর কাছ থেকে কোনো হোপ পাইনি যে আমি যেতে পারবো। চেষ্টা করছিলাম সর্বোচ্চটা, বাট 0% পসিবিলিটি ছিল যে আমি যেতে পারবো। তো একটাই অপশন, সেটা হচ্ছে ফ্লাইট। এখন কেনিয়া থেকে ফ্লাইট কস্ট দেখছিলাম সোমালিয়ায় ডিরেক্ট ফ্লাইট $350 মতো, কিন্তু আবার উগান্ডার এন্টেবে থেকে দেখলাম ডিরেক্ট ফ্লাইট মাত্র $250। ভাবলাম যে ঠিক আছে, $100 ডিফারেন্স, $20 বা $30 দিয়ে আমি কেনিয়া থেকে উগান্ডায় চলে আসবো, দেন উগান্ডা থেকে আমি $250 দিয়ে ফ্লাই করবো, প্রায় $70 বেঁচে যায়। পরে আবার 16 ঘন্টা বাসে জার্নি করে আসছি উগান্ডায় 2-1 দিন থেকে টিকিটটা কনফার্ম করে আমি সোমালিয়ার উদ্দেশ্যে রওনা দিই। এখানে একটা মজার ব্যাপার ঘটে যে মানুষের এমন ভুলও হয়ে থাকে। এক্সাম্পল স্বরূপ, এখন হচ্ছে জুন মাসের 10 তারিখ, তো আমি জুন মাসের, মানে এক্সাম্পল দিচ্ছি, তো জুন মাসের 25 তারিখ আমি সোমালিয়ায় ফ্লাই করব, সেটার জন্য আমি টিকিট কাটি নিজেই। পরে আমি 25 তারিখ রাতে এয়ারপোর্টে যাই, 25 তারিখ রাতে গিয়ে আমার দেখি যে টিকিটটা
আগস্ট মাসের 25 তারিখে করা। টিকিটটা কিন্তু আমিই করছি, বাট আমি জানতাম না যে আমি এমন একটা কাজ করছি। গুটি গুটি বৃষ্টি হচ্ছে। তো এরকম একটা ব্যাপার ঘটলো। তাও $100 আবার জরিমানা দিয়ে আমার ইনস্ট্যান্ট টিকিটটা এক্সচেঞ্জ করে নিতে হইলো আর কি। দেন আমি সোমালিয়ায় ফ্লাই করি। তো মানুষ আসলে সোমালিয়া সম্বন্ধে কত কত কিছু ভাবে, কত কত কিছু শুনি, কিন্তু সোমালিয়ায় গিয়ে ইমিগ্রেশনে জাস্ট ইনভাইটেশন লেটার অ্যান্ড ভিসাটা জাস্ট করলো, তারা ভেরিফাই করলো, মোটামুটি 2 মিনিট ওয়েট করতে হইলো। দেন বলো যে হাসি মুখে সিল দিয়ে পাসপোর্টটা দিয়ে বলো ওয়েলকাম টু সোমালিয়া। এরকম একটা ব্যাপার। তো সোমালিয়ায় একজন বাংলাদেশি পেলাম, অ্যান্ড এমন একজনকে পেলাম যে কিনা বাংলাদেশে প্রায় 8 বছর ধরে পড়াশোনা করে আসে। তাকে আমি পেলাম, তার সাথে আমার যোগাযোগ হয়, অ্যান্ড সে আমাকে মোটামুটি হোটেল, থাকা সবই ব্যবস্থা করে দিল, খাওয়া সবই ব্যবস্থা করে দিল। যেই কয়দিন ছিলাম, 1 সপ্তাহ ছিলাম এখানে, প্রায় 4-5 দিন সে আমার খরচ বহন করে টোটাল। এভাবে সোমালিয়ায় আমি 4-5 দিনটা কাটালাম। আমি যে গান পয়েন্টে ছিলাম ওটা সোমালিয়াতে ছিলাম। গান পয়েন্টটা ছিলাম হচ্ছে এই কারণে, একটা জায়গায় এর আগেও আমি একবার, মানে যেদিন গান পয়েন্টে আমি পড়ি তার আগের দিন একটা মাছ বাজার ভিডিও করতে গিয়ে ওইখানে আমাকে তাদের গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্সের লোক আমাকে আটকায়, যেহেতু ক্যামেরা নিয়ে আমি ভিডিও করতেছি। ওইটা দেখে পরে মোটামুটি যে যার সাথে আমার পরিচয় ছিল আর কি, ওনার ভালো নেটওয়ার্ক ছিল, তাদের মাধ্যমে তাদেরকে বোঝানো বা বোঝাতে সক্ষম হইলো যে আমি একজন ট্যুরিস্ট, খুবই পজিটিভলি আমি এই দেশটাতে আসি অ্যান্ড এই দেশে মুভ করতেছি, আই এম রেকর্ডিং নাথিং নেগেটিভ। কারণ ওই দেশটাতে মানে যেই গুটি কয়েকটা খারাপ বিষয় আছে ওগুলোই জাস্ট হাইলাইট করে, ওভার হেলমিং করে ভিডিও বানায়, ক্লিক বেট করে জাস্ট ভিউসের আশায়। তো যার কারণে স্থানীয়রা খুবই ফেড আপ, কারণ এত সুন্দর দেশ, এত ভালো ভালো কিছু এই দেশটাতে আছে, এগুলো নিয়ে কেউই কথা বলে না। সবাই এসে খালি জলদস্যুর নিয়ে কথা বলে অ্যান্ড জলদস্যু শিরোনামে ভিডিও করে অ্যান্ড ওগুলোই জাস্ট হাইলাইট করে। সেখানে লোকালরাও ফেড আপ, ইভেন তাদের গভর্নমেন্টও খুবই ফেড আপ এই বিষয়টা নিয়ে। তো পরে আমাকে ওই দিন আটকায়, মানে ক্যামেরা কেন করতেছি, ভিডিও কেন করতেছি, এই বিষয়গুলো নিয়ে। দেন এরপর দিন আমি একটা বাজারে যাই, মোটামুটি ভিডিও সব শেষ করা, বিপ্লব ভাইয়ের সাথে ছিলেন। দেন আমি সিএনজিতে করে যাচ্ছি। বৃষ্টি চলে আসছে, আমি এখন যেখানে আছি মানে খুবই আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার। এখন আই থিঙ্ক আই হ্যাভ টু মুভ দ্যাট সাইড। সোমালিয়ায় যখন আমি যাই, গিয়ে আমি যা দেখি টোটালি ডিফারেন্ট। সোমালিয়ায় নিরাপত্তা এখন অনেকটা এরকম যে আপনি ফোনে কথা বলছেন, আপনার কান থেকে যে ফোনটা ছিনতাইকারী যে পালিয়ে যাবে সেইটা সুযোগটা নেই। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো একটা শহর। আমি মেইনলি মোগাদিশু, রাজধানী মোগাদিশুর কথা বলছি, অন্য এরিয়াগুলোতে আমি যাইনি, সো ওই বিষয়ে আমি বলতে পারবো না। বাট রাজধানী মোগাদিশু ওয়ে মোর সেফ নাও। ওখানে যেখানে যাবেন তাদের যত মানুষজন আপনি রাস্তায় দেখবেন, আমার কেন জানি মনে হয় যে 70%-এরও বেশি হয়তো বা ইন্টেলিজেন্সের লোক, এত বেশি নিরাপত্তা দিয়ে ঢাকা। তো আমি ওখানে একজন বাংলাদেশি পাই, সাথে একজন কে পাই যে কিনা বাংলাদেশে প্রায় 8 বছর ধরে পড়াশোনা করে আসছেন অ্যান্ড বাংলাদেশ নিয়ে সে খুবই পজিটিভ। তো একজন বাংলাদেশি হিসেবে আমি যখন সোমালিয়া ভিজিট করতে আসি, সে এত বেশি কিউরিয়াস ছিল আমাকে, বা এত বেশি মানে ডেসপারেট ছিল বলা যায় আমাকে আপ্যায়ন করতে। মানে আমি যে হোটেলে ছিলাম পার নাইট $50 করে ভাড়া, 3-4 দিনের হোটেল কস্ট উনি দেয়, খাবার, ঘোরাফেরা সব কিছুই উনি আমাকে ম্যানেজ করেন। শুধু একটা কারণ, বাংলাদেশে যখন উনি ছিলেন, খুবই অতিথিপরায়ণ একটা দেশ উনি পায় বাংলাদেশকে, অ্যান্ড বাংলাদেশের মানুষ ওনার প্রতি খুবই আতিথেয়তা দেখায়, খুবই সম্মান বা বা খুবই পজিটিভলি ওনাকে ট্রিট করে বাংলাদেশের মানুষ এই 8 বছরে। সে কারণে উনি বাংলাদেশের প্রতি খুবই পজিটিভ। একজন বাংলাদেশি হিসেবে আমাকে পেয়ে উনি ওইটা রিটার্ন করতে চায়, মানে রিটার্ন করার চেষ্টা করতে চাই, কিছুটা হলেও অ্যাটলিস্ট আমার জন্য করতে চাই। মোটামুটি ওইখানে আমি যা ছিলাম, যে কয়দিন ছিলাম, সব কিছুই উনি বহন করেন। আমি একদিন যাই হচ্ছে বিপ্লব ভাইয়ের সাথে একটা মাছ বাজারে। তো মাছ বাজার আমি ভিডিও করতেছিলাম, ভিডিও করতে করতে হঠাৎ করে দেখলাম যে ইন্টেলিজেন্সের লোক আমাকে ধরে, বলে যে হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং, এরকম একটা ব্যাপার। আমার ক্যামেরাটা সে হাতে নিয়ে নেয়। দেন মানে তাকে বুঝাচ্ছিলাম বাট সে বুঝতেছিল না। আমার ভিডিওগুলো সে দেখলো, ওখানে দেখলাম যে আমি বাংলায় কথা বলছিলাম, সো সে বুঝতে পারতেছিল না যে আসলে আমি কি বলছি। কারণ সোমালিয়া দেশটা সম্বন্ধে আপনারা খুবই জানেন,
ওই দেশ নিয়ে মানে আপনারা যেটা জানেন সেটা নিয়ে বলার কিছু নেই। জলদস্যু দেশ বা ডাকাতি যুদ্ধ বিধ্বস্ত দেশ এরকম বিষয়গুলো আমরা জানি। হ্যাঁ, এটা যুদ্ধ হয়, সিভিল ওয়ার ছিল সোমালিয়াতে 80-90 এর দশকে মেবি। এখন খুবই রিপেয়ার হচ্ছে বা মানে তারা রিকভার করে উঠতেছে এই বিষয়গুলো। তো ওইখানে সে আমাকে আটকায়, বলে যে না আমরা কনফিউজড তোমাকে নিয়ে। কারণ হচ্ছে অনেক বিদেশি ইউটিউবার ওইসব দেশে গিয়ে দুই একটা হাতে গোনা যে নেগেটিভ বিষয় আছে সোমালিয়ার ব্যাপারে ওই বিষয়গুলি জাস্ট হাইলাইট করে। তো এগুলো নিয়ে স্থানীয়রা অনেক ফেড আপ। এত ভালো ভালো কিছু, এত ন্যাচারাল বিউটিস অ্যান্ড মানুষদের এত ফ্রেন্ডলি বিহেভিয়ার ওই দেশটাতে আছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। জাস্ট কান্ট্রি অফ পাইরেটস বা পাইরেটসদের কাহিনী, সেই রাজধানীতে এসে বসে আছে 500-600 কিলোমিটার দূরে একটা নির্দিষ্ট ছোট্ট একটা জায়গায় হয়তো এই বিষয়গুলো ঘটে, সেইগুলোই সে এইখানে বসে মানে কী করে বয়ান দেয়। তো এরকম যত ইউটিউবার ইতিমধ্যে গিয়েছে পজিটিভ কোনো সাইট কেউই কখনো হাইলাইট করে না, দেখে লোকালরা প্রশাসন সবাই ফেড আপ ইউটিউবারদের প্রতি। সেই কারণে আমার উপরও তারা একটু সন্দেহ করে। পরে যে ডাক্তার ওনাকে ফোন দেয় অ্যান্ড উনি মানে যে বাংলাদেশে 8 বছর ছিল আর কি, উনি মোটামুটি ওনার নেটওয়ার্ক কাজে লাগিয়ে সব দিক থেকে খবর দেয় যে আমাকে আটক করে তাকে। তো বুঝাইলো যে আমি কে অ্যান্ড কী করতে চাচ্ছি। দেন সে স্যাটিসফাইড হয়ে আমাকে ছেড়ে দেয়। পরদিন আমি আবার যাই আরেকটা মার্কেটে ভিডিও করা শেষ মোটামুটি ক্যামেরা নিয়ে। তো সে মানে একজন লোকাল ইন্টেলিজেন্স, সে হয়তো আমাকে ফলো করতেছিল, অথবা শেষ মুহূর্তে সে হয়তো আমাকে স্পট করতে পারে বা আমাকে দেখে। আমি সিএনজি নিয়ে আমি আর বিপ্লব ভাই চলে আসতেছি। সে অনেক দূর থেকে অনেক স্পিডে বাইক চালিয়ে আসতেছে অ্যান্ড আমাদের সিএনজি যে চলতেছে তার পাশ দিয়ে সে আসছে। তখন আমি ভিডিও ফিনিশিংটা দিচ্ছি, ক্যামেরা অন, ভিডিও ফিনিশিংটা দিচ্ছি সিএনজির এই পাশে। সে আসছে মানে ওয়েট এরকম বোঝাচ্ছিল লোকাল ভাষায়, সোমালি ভাষায়, বাট আমি বুঝতেছিলাম না। মনে হলো যে ছিনতাইকারী আবার আমাদেরকে পাইলো। পরে আমি ক্যামেরার সাথে সাথে অফ করে দিয়েছি। অফ যে করছি লাস্ট মিনিটে বা লাস্ট 2-3 সেকেন্ডে সে যে আসছে, এসে যেভাবে হাত দেখাইছে ওটা দেখা গেছে ভিডিওতে। তো আমি ক্যামেরা অফ করে আমি রেখে দিই। সিএনজি আলাকে বলতেছিল সিএনজি থামাইতে, বাট সে থামাচ্ছিল না। পরে আমাকে বলতেছে ক্যামেরা দিতে, আমি দিচ্ছি না, কারণ সে কি আমি জানি না, আমার মনে হলো যে ছিনতাইকারী। পরে সে আমাকে এভাবে গান দেখায়, গান দেখিয়ে আমি আরও ভয় পেয়ে যাই। সিএনজি আলা একটু স্লো করতেছিল, বাট ক্যামেরা আমি দিচ্ছিলাম না দেখে সে গানটা নিয়ে আমাকে গান পয়েন্ট রাখে, মানে গানটা আমার দিকে পয়েন্ট করে। এই মুহূর্তে মানে এমন একটা সিচুয়েশনে আসলে মানুষ গাবড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কি হচ্ছে, কে এমন করতেছে, কেন করতেছে, মানে ন্যানো সেকেন্ডের মধ্যে বিষয়গুলো পুরাই মানে আমার ব্রেন থিঙ্কিং প্রসেস বলা যায় যে একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, ব্ল্যাঙ্ক মাইন্ড হয়ে গিয়েছিলাম। তো সিএনজি থামাইলো, সে মোটর বাইক থামাইলো, সে ক্যামেরাটা আমার কাছ থেকে নিয়ে ক্যামেরা নিয়ে আবার সে মোটর বাইকে উঠলো, গানটা মানে এভাবে নিচে রাখলো, বাইক স্টার্ট দিল। তার পিছনে একজন ছিল মানে সিভিল, খুবই ইয়াং, মনে হয় কত 20-25 বছর বয়সে হবে, খুবই হ্যাংলা চিকনা পাতলা একটা ছেলে, দুইজন সেম। বাইক স্টার্ট দিয়ে সিএনজি আলাকে সিগন্যাল দিল, ফলো মি, এই টাইপের একটা কথা বললো। পরে সিএনজি আলা ফলো করতেছে, আমরা কোথায় যাচ্ছি বুঝতেছি না, কোথায় নিয়ে যাচ্ছে জানতেছি না। পরে একটা পেট্রোল পাম্পে থামিয়ে আমরা সিএনজি থেকে নামলাম। সে কি করতেছে ঠিক বুঝতেছি না। ওইখানে গিয়ে আবার সে আরেকজনের সাথে দেখা করলো, কথা বললো আমার ব্যাপারে। সবাই সিভিল, লুঙ্গি পরা, প্যান্ট পরা, এরকম শার্ট পরা। পরে দেখলাম যে সে আবার বাইকে উঠলো, বাইকে উঠে সিএনজি আলাকে বললো যে আবার তাকে ফলো করতে। এবার দেখলাম যে মোটামুটি একটু ভিতরের সাইডে নিয়ে যাচ্ছিল। বিপ্লব ভাইকে বললাম, ভাই আপনি একটু ডাক্তার সাহেবকে ফোন দেন, কী হচ্ছে ঠিক বুঝতে পারতেছি না, আপনি একটু জানিয়ে রাখেন জাস্ট। পরে উনি বলো যে আর তার সমস্যা নেই, কোনো টেনশন করেন না। তারপর আমি বুঝতে পারছিলাম না, কারণ সে আমাদেরকে মানে মেন যে শহর বা গণবসতি যে এরিয়া রাস্তা থেকে একটু আউটসাইড নিয়ে যাচ্ছিল। পরে আমি মেন হোয়াইল একজনকে মেসেজ দিয়ে রাখি যে আমরা এরকম কট হইলাম, আমাদেরকে কেউ একজনের নেভিগেট করে নিয়ে যাচ্ছে কোথাও, আই ডোন্ট নো। তাকে লাইভ লোকেশন শেয়ার করে রাখলাম। মোবাইল নেয় নাই, শুধু ক্যামেরাটাই নিছে। পরে দেখলাম যে একটা অনেকটাই এলাকার 4 রাস্তার মোড়ে একটা জায়গায় ছোট্ট মানে টিন শেড টঙের দোকানের মতো, বাট ওটা একটা বুথ তাদের, ওইখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে একজনকে আমার ক্যামেরাটা জমা দেয় অ্যান্ড আমাদেরকে তার হাতে দিয়ে সে চলে যায়। পরে আবার বুঝলাম বিষয়টা কিছুটা, যে হয়তোবা আমাকে সাসপেক্ট করছে আমার ক্যামেরাটা নিয়ে, সে আমাদেরকে সহ নিয়ে হয়তোবা তার যে সুপিরিয়র আছে তার কাছে হয়তোবা আমাদেরকে হ্যান্ড ওভার করলো, সে হয়তোবা এখন বাকি বিষয়টা হ্যান্ডেল করবে। ফার্স্টে একটু অ্যাগ্রেসিভ ছিল আমাদের প্রতি,
মোটামুটি 1-2 মিনিট। তারপর আমরা কথা বলতেছিলাম তার সাথে, সে আমাদেরকে কথা বলতেছিল, সে একটু কুল হচ্ছিল। দেন মানে আমাদের সম্বন্ধে জানতে চাচ্ছে, আবার দেখলাম যে কথার মাঝখানে হাসতেছে। পরে একটু নর্মাল হইলাম। তো তাকে আমাদের ব্যাকগ্রাউন্ড বললাম, অ্যান্ড এরকম আমাদের মোটামুটি পরিচিত যতই আছে সব যত রেফারেন্স আছে পরিচিত সব রেফারেন্সই দিলাম। দেন এভাবে প্রায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যায়, সে আমাদেরকে ছাড়ে না, ক্যামেরাও দেয় না। সে মিনহোয়াইল বলে যে যদি যেতে চাও তো ক্যামেরা রেখে যাও, ক্যামেরা এখানে থাকবে, তোমরা চলে যাও। আর না হয় ওয়েট করো যতক্ষণ না পর্যন্ত সলভ হচ্ছে অ্যান্ড আমরা ক্লারিফিকেশন পাচ্ছি তোমাদের ব্যাপারে। পজিটিভ সিগনাল যতক্ষণ না পাচ্ছি তোমাদের থাকতে হবে যদি ক্যামেরা নিয়ে যেতে চাও। আবার বলো যে মিনহোয়াইল তোমাদের খিদে লাগলে কিছু খেয়ে আসো। আমরা খেতে যাচ্ছি না দেখে সে আবার চাওয়ালা ডাকলো, রং চা আইনা আমাদেরকে রং চা খাওয়াইলো। পরে কেমনে কেমনে কই থেকে সে খবর বা আমাদের সম্বন্ধে কি পাইলো আমি জানি না। ঠিক ওই লাস্টে আসছে কে, যে প্রথম আমাদেরকে ধরলো গান পয়েন্টে, যে আমাকে রাখলো, সে মেইনলি আসছে। পরে আমার ক্যামেরাটা নিল, আরেকটা ক্যামেরা ওইটা আমি লুকিয়ে রাখছিলাম সিএনজির পিছনে, ওইটা দেখে নাই সিএনজি আলা। মানে লেট হচ্ছিল দেখে সিএনজি আলা চলে যাওয়ার জন্য করতেছিল। প্রথমে যখন আমাকে ওই যে গান পয়েন্টে রাখে তার আগ মুহূর্তে আমি কী করলাম, একটা ক্যামেরা পিছনে, সিএনজির পিছনে একটা জায়গা থাকে না, ওখানে ফেলে দিলাম, আর একটা ক্যামেরা হাতে ছিল। তো সিএনজি আলা যেহেতু চলে যাচ্ছে, আমার ক্যামেরাটা যেহেতু ওখানে, পরে আমি গিয়ে ক্যামেরাটা নিয়ে পকেটে ঢুকাই, সিএনজি আলা চলে যায়। আর তারা ওইটা নোটিস করে যে আমি পকেটে কিছু একটা ঢুকাইছি। তো বলো যে এটা কী দেখি, দেখাইলাম ক্যামেরা। আমি আবার কী করছি, ওইখান থেকে মেমোরি কার্ডটা, মানে আমার যে ক্যামেরায় এখন রেকর্ড হচ্ছে, মেমোরি কার্ডটা খুবই ইজিলি জাস্ট বাইর থেকে প্রেস দিয়ে বের করে নেওয়া যায়। তো আমি তাকে দেওয়ার সময় পকেটে হাত দিয়ে আমার মেমোরিতে প্রেস করে মেমোরিটা বাই করে পকেটে রাখি, তাকে ক্যামেরাটা দিই, বলি যে এটা ব্ল্যাঙ্ক, এটাতে কিছু নেই, যা রেকর্ড হয়েছে এটাতেই হয়েছে। পরে সে ওইটাতে প্রত্যেকটা ভিডিও 1 বাই 1 সে না বুঝলেও পুরো ভিডিও শুনতেছে। এভাবে প্রায় আধা ঘন্টা যাবৎ ভিডিও দেখতেছে, শুনতেছে। পরে তার কী মনে হলো জানি না, সে সব ভিডিও ডিলিট করে দিছে। ওই দিন আমি যত ভিডিও রেকর্ড করছি সব ভিডিও ওই বাজারে ডিলিট করে দিছে, আগেরগুলো সব আছে। সব ভিডিও ডিলিট করে দিয়ে বলো যে যাও, এবার যেতে পারো, ক্যামেরা আমাদেরকে ধরা দিল। মানে এমন মেজাজটা খারাপ হয়েছে, আমার সাথে ঠিক কী হয়েছে ওইটা কোনো প্রমাণই নেই, সে পুরো প্রমাণটাই মুছে দিল। পরে আমি বাসায় গেলাম, হোটেলে গিয়ে দেখলাম ওইটাকে রিকভার করা যায় কিনা। দেখলাম যে $35 পেমেন্ট করতে হবে একটা অ্যাপসে, ওইটা দিয়ে আমি রিকভার করতে পারবো। ফ্রি অনেকগুলো আছে, ওগুলো দিয়ে আমি মানে এত প্রায় 12-14 জিবির ফাইল বা ফুটেজ এগুলো আমি রিকভার করতে পারবো না। ফ্রি প্ল্যানে একটা প্ল্যান পাইলাম যেখানে $35 দিয়ে আমি রিকভার করতে পারবো। তো পরে দেখলাম ওইটা রিকভার হইতে প্রায় মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগবে। কিন্তু তখন বাজে রাত প্রায় 12টা। আমি যখন রুমে গিয়ে পৌঁছাই আর কি, বাকি মোটামুটি ঘোরাফেরা শেষ করে পরদিন সকাল 7টায় আবার আমার ফ্লাইট ছিল হচ্ছে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে। তো যার কারণে ভাবলাম যে রাতে সারা রাত ঘুমাইতে পারবো না, কালকে ফ্লাইট আছে, ভোরে উঠতে হবে। এক কাজ করে সোমালিল্যান্ডে গিয়ে আমি ওটা রিকভার করব। পরে আমি সেম ক্যামেরা দিয়েই ভিডিও করতে করতে পরদিন সকালে আমি আবার মোটামুটি বিদায় নিয়ে যাই হচ্ছে সোমালিল্যান্ডে। সোমালিল্যান্ডের বিষয়টা খুবই কনফিউজিং একটা ব্যাপার। মানে সোমালিয়ারই একটা স্টেট, তারা নিজেদেরকে সোমালিয়া থেকে স্বাধীন দাবি করে, কিন্তু মূল যে দেশ সোমালিয়া সেটা অ্যাকসেপ্ট করে না, আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি নেই, আফ্রিকান ইউনিয়নের কোনো স্বীকৃতি নেই, এরকম কনফিউজিং একটা ব্যাপার, ভিসা নিয়ে অনেক ঝামেলা। ওইটা আমি আলাদা একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি এই পুরো বিষয়টা, আপনারা হয়তো ওই ভিডিওতে দেখছেন অথবা দেখতে পারেন। তো আমি ডিটেলসে আর যাচ্ছি না। পরে আমি আবার সোমালিল্যান্ডে যখন ব্যাক এসে আমি দেখলাম ওইটা রিকভার করার চেষ্টা করতেছি, দেখি যে আর হচ্ছে না, কারণ এখানে ওভার রেট হয়ে গেছে। আমি মেমোরি থেকে যে ভিডিওটা ডিলিট হয়েছে ওই সেম মেমোরিতে আবার নতুন ভিডিও যখন করলাম ওই দিন ভোরবেলা থেকে, ওভার রেট হওয়ার কারণে আমি ওই ফুটেজগুলো আর পাইনি। এখন আমি ভিডিওতে যে বলবো একটা বিষয় যে আমি ক্লেম করবো, ওইটার কোনো প্রমাণ আমার কাছে নাই, আর সিঙ্গেল ফুটেজ আমার কাছে নাই যেটা দিয়ে আমি ক্লেম করব বা আমি বলবো যে আমার সাথে এরকম হয়েছে, আমাকে গান পয়েন্ট করছে। তো এই কোনো প্রমাণ নাই, কোনো ভিত্তি নাই, যার কারণে আমি ওটা ভিডিওতে আর বলতে পারিনি। ভাবলাম কোনো একদিন কখনো যদি সুযোগ হয় তাইলে বলবো। সেই সুযোগটা আসলো আজকে, এই যে ইয়ারলি রিক্যাপ, এটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। কারণ এরকম অনেক পরিস্থিতি ঘটে যেগুলো আসলে ভিডিওতে বলা হয় না বা ভিডিওতে আনা হয় না, বাট অ্যাজ এ ট্রাভেলার বা ওই ট্রাভেলারের অডিয়েন্স আপনাদের ওই বিষয়গুলো জানা উচিত বা জানতে হয়তো বা আপনারা খুবই আগ্রহী হবেন। সেই থেকে ওইটা ভিডিওতে আনা হয় নাই, আজকে আনা হলো। এটা আমি তাদেরকে ব্লেম দিব না, তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য হয়তো বা বিষয়টা এমন করে, কারণ দেখা যায় বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে এসে ওই ভিডিওগুলোকে অ্যানালাইজ করে বিভিন্ন জায়গায় হয়তো বা কোনো মানে বড় ছোটো হামলা প্ল্যান করতে পারে। এটা তাদের চিন্তা ভাবনা, তো সেটার জন্যই তারা ভিডিও অ্যালাউ করে না।
আরেকটা বিষয় সোমালিয়া সম্বন্ধে আছে যে ট্যুরিস্ট হিসেবে যদি আসে ফরেনার, বিশেষ করে যদি ইউটিউবার হয়, ইফ ইউ হ্যাভ টু ফিল্ম, তাইলে অবশ্যই কনভয়, সিকিউরিটি কনভয় ওখানে হায়ার করতে হয়, লাইক প্রাইভেট সিকিউরিটি গার্ড এজেন্সি থেকে হায়ার করে নিতে হয়। কিন্তু আমাকে যে ইনভাইট করে নিয়েছেন ওনাদের প্ল্যান ছিল এরকম কিছু যে আমাকেও এরকম সিকিউরিটি প্রোটোকলটা দিবে। পরে আবার ওনার কেন জানি মনে হয়েছিল হয়তো বা এটার প্রয়োজন হবে না, বা এত সিকিউরিটি নিয়ে এত কিছু নিয়ে আমি হয়তো বা কমফোর্ট ফিল করবো না, ওটা ভেবে উনি আমাকে বলল যে না, আপনি ফ্রিলি মুভ করতে পারবেন। পরে দেখলাম যে হ্যাঁ, আসলে আমি ফ্রিলি সব জায়গায় সব কিছুই আমি ওকে ছিলাম, সবাই আমার সাথে ফ্রেন্ডলি ছিল অ্যান্ড পজিটিভ ছিল। ইভেন গভর্নমেন্ট বা প্রশাসনের যদি কোনো না কোনোভাবে দেখাও যদি হতো তাহলে ফ্রিলি আমি মুভ করছি। বাট ক্যামেরাটা ক্যারি করতে গিয়ে অ্যান্ড ওই ক্যামেরাটা ইউজ করতে গিয়ে মেনলি আমার এই টাইপের বিষয়গুলোতে দুইবার আমাকে পড়তে হয়। একবার ছিলাম জাস্ট নর্মাল জাস্টিফিকেশনে বা ইনভেস্টিগেশনে ছিলাম আন্ডার, আরেকবার ছিলাম আমি ডিরেক্ট গান পয়েন্ট। এরকম একটা ব্যাপার আমার ওই দেশটাতে হয়। দেন আমি সোমালিল্যান্ডে যাই, সোমালিল্যান্ডে গিয়ে দেখলাম যে সম্পূর্ণ ভিন্ন চিত্র, কোথাও কোনো চেকপোস্ট এরকম নাই, জাস্ট অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে ট্রাফিক চেকপোস্ট যেরকম আছে ওরকমই, জাস্ট ট্রাফিকের ডকুমেন্ট চেক করে, এটুকুই। একবার ইমিগ্রেশনের সামনে পড়ি, একটা বাংলাদেশি হোটেল ছিল ওখানে, ওই বাংলাদেশি হোটেলের দরজায় এসে বসা, কারণ ওইখানে অনেক বাংলাদেশি যাতায়াত করে, আসা যাওয়া করে, ঢুকে বাইর হয়। যেহেতু ওই সিটিতে প্রায় 1-1.5 হাজার বাংলাদেশি আছে অ্যান্ড ম্যাক্সিমামই বলা যায় যে ওই দোকানটাতে নাস্তা করতে আসে, তো সে বাংলাদেশিদের ডকুমেন্টস চেক করার জন্য বুদ্ধি করে বিভিন্ন জায়গায় না করে ওই একটা জায়গায় বসে, ওইখানে আমাকে দেখে, দেন ভিসা দেখায়, ছেড়ে দেয়। এই অন্য কোনো এক্সট্রা সিকিউরিটি প্রোটোকল ওইখানে নাই সোমালিল্যান্ডে। তো সোমালিল্যান্ড থেকে আমার নেক্সট ডেস্টিনেশন, বাই দ্য ওয়ে সোমালিল্যান্ডে আমি ছিলাম প্রায় 10-15 দিন। ওখান থেকে আমার নেক্সট ডেস্টিনেশন ছিল জিবুতি। মানে জিবুতি পর্যন্ত আমি যেতে পারতেছিলাম, জিবুতি থেকে আমি আর আগাতে পারতেছিলাম না, কারণ জিবুতির পরে যে দেশগুলো ওগুলোর ভিসা আমি পাচ্ছিলাম না, বা ওগুলোর বামে বা ডানে ওই দেশগুলোতে আমি ঢুকলেও ওইখান থেকে আমি বের হবো ইজিলি মানে পাচ্ছিলাম না। পরে আমার মনে হলো যে আমি আপাতত আর মুভ করবো না, আমি দেশে যাব, দেশে 2-1 মাস থেকে ফ্যামিলিকে টাইম দিয়ে দেন আবার মোজাম্বিকে আমি ব্যাক আসবো। কারণ আমার মোজাম্বিকে যে ওয়ার্ক পারমিট ওটাও অ্যাবাউট টু এক্সপায়ার, ওটা প্রায় মেয়াদ শেষ হওয়ার পথে ছিল। পরে ভাবলাম যে 2 মাস দেশে থেকে আসবো, 10-15 দিন টাইম হাতে নিয়ে আমি মোজাম্বিকে আসবো, ভিসাটা রিনিউ করে নতুন দমে আমি হয়তো বা শুরু করবো। সোমালিল্যান্ড থেকে জিবুতি বর্ডার আছে অফিসিয়াল, মানুষ ক্রস হয়, ইভেন ট্রান্সপোর্টও ক্রস হয়, অফিসিয়াল বর্ডার পোস্ট আছে। বাট অ্যাজ এ ফরেনার যদি কেউ সোমালিয়া থেকে, মানে সোমালিল্যান্ড থেকে বা হারগেসা থেকে যদি জিবুতির দিকে যেতে চায় অ্যান্ড বর্ডার ক্রস করে জিবুতি ঢুকতে চায়, তাইলে অবশ্যই মানে যেসব দেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য লাইক আগে থেকে ভিসা নিয়ে আসতে হয়, ওরকম একটা পাসপোর্ট যদি হয় অবশ্যই অ্যাম্বাসির থেকে নেওয়া স্টিকার ভিসা বা স্টাম্পিং ভিসা যাই হোক, ভিসাটা অ্যাম্বাসি থেকে নিয়ে দেন ওই বর্ডার ক্রস করতে হবে। যেমন আমার কাছে ছিল ই ভিসা অ্যাপ্রুভাল ছিল, ওই ই ভিসা নিয়ে আমি সোমালিল্যান্ড থেকে বর্ডার ক্রস করে জিবুতি এন্ট্রি নিতে পারবো না। এরকম অনেক ঘাটাঘাটির পর এই বিষয়টা আমি দেখতে পাই। যদি এটা আমি আগে না জানতাম তাহলে হয়তো কি আমি ই ভিসা নিয়ে গেলাম সোমালিল্যান্ড থেকে জিবুতি বর্ডার, আমাকে তারা আমার এন্ট্রি হয়তো বা ডিনাই করে দিত, কারণ তাদের রুলস হচ্ছে ই ভিসা তারা অ্যালাউ করে না, অনলি অ্যাম্বাসি ভিসাটাই অ্যালাউ করে ওই বর্ডার দিয়ে। তো ভাবলাম যে আমি রিস্ক না নিই, কারণ প্রায় 16-18 ঘন্টা আমাকে খুবই খারাপ রাস্তা দিয়ে ট্রাভেল করতে হবে, যদিও বা মাত্র 150-200 কিলোমিটার, এটা 16-18 ঘন্টা লাগবে। আপনারা বুঝতে পারেন রাস্তার কি অবস্থা। তো এমন একটা জার্নি করে আমি ওই বর্ডারে যাবো অ্যান্ড আমার এন্ট্রি রিফিউজড হবে, এন্ট্রি ডিনাইড হবে, তো আমার সব কিছু মাটি আবার আমাকে ব্যাক আসতে হবে, বা আমি হয়তো ব্যাক আর নাও আসতে পারি কারণ আমার এন্ট্রি জাস্ট সিঙ্গেল এন্ট্রি ছিল। তো এরকম ব্যাপার। পরে ভাবলাম ভিসা যেহেতু পাইছি, আই হ্যাভ টু গো। ফ্লাইট কস্ট দেখলাম $160-70 বা $200 মেবি ফ্লাইট কস্ট। ডিরেক্ট ফ্লাইট, মাত্র 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট হারগেসা থেকে জিবুতি সিটি পর্যন্ত। পরে আমি বাধ্য হয়ে ইনস্ট্যান্ট ফ্লাইট টিকিট আবার কিনি। ফ্লাইট টিকিট নিয়ে ইয়ার জিবুতির ফ্লাইটে আমি যাই জিবুতির উদ্দেশ্যে। জিবুতি একটা দেশ পেলাম, আমার এই 12 দেশের গল্পের শেষ দেশটাতে এসে, ওটা আপনারা ভিডিও দেখেছেন, ভিডিও দেখে আপনারা আইডিয়া করতে পেরেছেন। তাও যদি একটু সামারাইজ করি, ওই ট্রিপটা অনেকটা এরকম। আমি 4 দিন ছিলাম,
প্রথম দিন গিয়েই আমি ওই দেশের প্রতি টোটালি নেগেটিভ ইমপ্রেশন পেলাম। লোকাল ফ্রেন্ডলি আমি পাইছি, বাট প্রশাসনের দিক দিয়ে ওই দেশের যে অবস্থান, জিওগ্রাফিক্যাল যে পজিশন, খুবই স্ট্র্যাটেজিক একটা লোকেশনে, বাবেল মান্দেবের কাছে। ওদিকে সুয়েজ কালে যাওয়ার জন্য হর্ন অফ আফ্রিকায় পড়ে প্রায় 8-10টা দেশের মিলিটারি বেস আছে। এটাকে বলা হয়, তাকে ওয়ার্ল্ডের কিনা আমি ঠিক জানি না, তবে আফ্রিকা মহাদেশের মধ্যে মোস্ট মিলিটারাইজড বেসড একটা কান্ট্রি হচ্ছে এই জিবুতি, যেখানে বিশ্বের বিভিন্ন পরাশক্তিদের সামরিক ঘাঁটি আছে। এটা বিভিন্ন ডিপ্লোম্যাটিক রিজন আছে, আমি বেশ কিছু হয়তো বা ভিডিওতে মেনশন করছি। সো আছে, যার কারণে দেখা যায় ওই দেশের যে মেন ইকোনমি ওটা ডিপেন্ড করে টোটালি ওই বেসগুলো যে ভাড়া দেয় বিশ্বের বিভিন্ন দেশকে, ওইটার উপর ভিত্তি করে প্রায় কয়েকশো মিলিয়ন ইউএস ডলার তারা প্রতি বছর ইনকাম করে থাকে। তো দেখা যায় যত ট্যুরিস্ট আসে, ট্যুরিস্ট থেকে যে ইনকামটা হয় সেটা নাথিং কম্পেয়ার টু বেস ভাড়া দেওয়া। তো এক্ষেত্রে দেখা যায় মানে টুরিস্টদের প্রতি তারা অত বেশি ফ্রেন্ডলি আমি অ্যাজ এ বাংলাদেশে আমি পাই নাই। আমার জাতিসত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ওই জিবুতি ইমিগ্রেশন, ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছে, আপনারা হয়তো বা দেখেছেন। আমি রীতিমতো রেগে যাই, আমার কী বলে টেম্পার আমি লস করি ওখানে, মেজাজ খারাপ হয়ে যায়, যেহেতু আমার জাতিসত্তা নিয়ে পাসপোর্ট নিয়ে কথা বলেছে, সে আমার জাতিসত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, তার উপর আমি চেতে যাই। অ্যান্ড মানে যেদিন আমি এন্ট্রি নিব কি ফ্লাইটে গিয়ে যে এয়ারপোর্ট দিয়ে এন্ট্রি নিব, ওইটা গল্পটা বলতেছি। তো আমি সাথে যাওয়ার কারণে সে আমাকে আমার এন্ট্রি ডিনাই করে দিবে, আমাকে অফলোড করে দিবে ওই দেশ থেকে, এয়ারপোর্ট থেকেই। কেন অফলোড করবে? এই যে তার সাথে আমি মানে পোলাইটলি বিহেভ করি না, বেয়াদবি করার কারণে আমি বেয়াদবি করতে বাধ্য ছিলাম তার সাথে। তো এরকম একটা ব্যাপার, আমি ঢুকি, দেখলাম যে খুবই এক্সপেন্সিভ, $40 নিচে কোনো হোটেল নাই, খাবার মোটামুটি ভালো একটা এক্সপেন্সিভ। সো মানে আমি আর মনে হচ্ছে ওই দেশটাতে আর সবচেয়ে বড় যে বিষয় এক্সপেন্সিভ হইলেও যে আমি মুভ করতে পারতেছি না। অ্যাজ এ টুরিস্ট, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আই ক্যান মুভ, বাট উইথ মাই ক্যামেরা অ্যান্ড মাই ইকুইপমেন্টস আই ক্যান্ট। সো এটা ছিল আমার জন্য টোটালি একটা নেগেটিভ ফ্ল্যাগ, যে রেড ফ্ল্যাগ, যেটার কারণে আমার ওই দেশটাতে থাকার ইচ্ছে আমি হারিয়ে ফেলি। বাট আমি যে ওই দেশ থেকে বের হব, আমার নেক্সট ডেস্টিনেশন নাই, ভিসা নাই নেক্সট কোনো দেশের, প্লাস নেক্সট কোনো দেশে আমি যাওয়ার চান্সও নাই। এরকম একটা ব্যাপারের মধ্যে আমার ওই দিনই ডিসাইড করতে হয় যে আমি এখানে থাকতে পারবো না, আমাকে এখান থেকে বের হতে হবে। বের হওয়ার একটাই পথ, বাংলাদেশ। আমি ফ্লাইট টিকিট দেখি প্রায় $700-800 ফ্লাইট টিকিট বাংলাদেশ ওয়ান ওয়ে। পরে বাধ্য হয়ে আমি অনেক অপশনস খোঁজার পর ফ্লাই দুবার আমি ফ্লাইট পাই, যেটা কিনা প্রায় $800, তবে ওটাকে মোটামুটি এডিশনাল কস্ট সহ মিলিয়ে প্রায় 1,04,000 টাকা দিয়ে আমি সিঙ্গেল টিকিট ওয়ান ওয়ে টিকিট করে ফ্লাই দুবাইতে করে ফ্লাই করে দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশ। ওইখানে আবার একটা মজার বিষয় ঘটে, ওইটা এমন একটা সময় ছিল আমার ট্রিপটা যখন নাকি ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছিল, একে অপরকে মিসাইল ফায়ার করতেছিল, মিসাইল স্ট্রাইক হচ্ছিল ওইরকম সময়ে। পরে দুবাই এয়ারপোর্টে যে আমাদের ট্রানজিট ছিল, ট্রানজিটের পর আমরা খুবই অ্যাজ ইউজুয়াল শিডিউলে রুটিন ওয়ার্ক হিসেবে আমরা যাচ্ছি ফ্লাইটে উঠলাম। বিমান স্টার্ট দিয়ে এটিসি থেকে জাস্ট ক্লিয়ারেন্স পাবে অ্যান্ড বিমান রানওয়ে থেকে বের হয়ে ফ্লাই করবে। ওরকম একটা সময়ে হঠাৎ খবর আসে যে ইরান ইসরায়েলের মধ্যে মিসাইল ছোটাছুটি শুরু। তো এখন পুরো পুরো মিডল ইস্টের এয়ার স্পেস বন্ধ, কোনো ফ্লাইট ওঠানামা হবে না। সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্য ক্লিয়ারেন্স। এখন ওদিক দিয়ে আমি ওইটা ভিডিওতে দেখি। হ্যাঁ, ওকে, ইয়া, ও ম্যান, louder than the other ones. এটা শটগানের মতন একদম। না Wait, let's go to the front, you dumbass. The front. এটা শটগানের মতন. This is way louder than the Widowmaker. সেরকম এরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে আমি বাংলাদেশ যাই, ওইটা ভিডিওতে আমি বলেছিলাম। তো যার কারণে আমি ওইটা ডিটেলসে যাচ্ছি না। বাংলাদেশে ছিলাম 2 মাস মতো, 2 মাস থেকে ওইখানে 2-1টা ভিডিও করেছিলাম বাংলাদেশ থেকে। দেন আমি মোজাম্বিক চলে আসি। আবার মোজাম্বিক এসে আমার মোজাম্বিকের ওয়ার্ক পারমিটটা আমি রিনিউ করি। দেন ওয়ার্ক পারমিটের পর মোটামুটি প্রায় 2 মাস বেকার সময় কাটিয়েছিলাম, কোনো ভিডিওস নাই। ভিডিও মেবি 10-15 দিনে যা করেছিলাম তা দিয়ে 2 মাস চলা গেছে, মানে হিউজ ভিডিও আমি পেয়েছিলাম ওই 10-15 দিন, যার কারণে আমার আঘাত দেওয়া হয় না, বা মানে একটা
মানে একটা মোটামুটি বেকার সময় আমি কাটাই। 2 মাস পর আমার হঠাৎ একটা মেসেজ আসে ইউএসএ থেকে একজন ভদ্রলোক, ওনাদেরকে হয়তো বা আপনারা দেখেছেন ভিডিওতে। ওনারা আসবেন হচ্ছে কেনিয়ার মাসাই মারাতে। কেনিয়ার মাসাই মারা আসবেন, আমাকে ইনভাইট করলেন যে আমি অ্যাভেলেবল থাকলে জয়েন করতে পারি। তো ওনারা মেইনলি স্পন্সর করবে আমাকে টোটালি। স্পন্সর বলতে কোনো কিছুর বিনিময়ে না, জাস্ট আমাকে গিফট হিসেবে বা মানে আমাকে ওনারা জয়েন করাতে চায়। পরে আমি ভাবলাম এটাই সেই মাসাই মারা, যে মাসাই মারায় আমি গতবার যখন কেনিয়ায় গিয়েছিলাম, এই যে বললাম 1 সপ্তাহ ছিলাম, কিন্তু ওইখানে আমি মাসাই মারা যাওয়ার সাহসটা পাই নাই, কারণ অনেক এক্সপেন্সিভ একটা বিষয়। অ্যাটলিস্ট $300 বা এর চেয়েও বেশি তো লাগে। ওই যে জাম্বিয়ায় আমি $300 দিয়ে যে ভিডিওটা করেছিলাম না, ওই ভিডিও থেকে আমি রিটার্ন পাইছি মনে হয় মাত্র $70-80 বা এরকম। পরে আমি ওই দিনই ভাবলাম যে না, এরকম এক্সপেন্সিভ ট্রিপ আমি আর করবো না, বা এক্সপেন্সিভ কোনো প্যাকেজ আমি আর অ্যাটেন্ড হব না ভিডিওর জন্য, কারণ এত টাকা ইনভেস্ট করে রিটার্ন দেখে খুব কমই আসে। তো সেই মাসাই মারা আমি না গিয়ে চলে আসি। নেক্সট কখনো আসলে হয়তো বা যাবো এরকম সাহস করে বা এরকম চিন্তাভাবনা করে আমি চলে আসি। তো সেই মাসাই মারাতে আমাকে প্রাইভেট সাফারিতে ইনভাইট করলেন। পরে আমি না গিয়ে কীভাবে থাকি, ইভেন ফ্লাইট কস্ট ওনারা দিবেন, থাকা, অ্যাকোমোডেশন, একসাথে ঘোরাফেরা সব ওনারাই দিবেন। সেই মাসাই মারাতে আমি এত বড় একটা ইনভাইটেশন পাই প্রাইভেট সাফারিতে, তাও তো সেরকম একটা ইনভাইটেশন আমি হোয়াই রিফিউজ করবো। বললাম যে হ্যাঁ আমি অ্যাভেলেবল আছি। তার 2-3 দিনের মধ্যে আমি ফ্লাই করে আবার এই 2025 সালেরই মোটামুটি অক্টোবর মাসের 28 তারিখ আমি ফ্লাই করে মোজাম্বিক থেকে কেনিয়াতে সেকেন্ড টাইম আমার যাওয়া আবার। ওইখানে মাসাই মারা, মাসাই ভিলেজ, নাইরোবি সিটি, মোটামুটি 1 সপ্তাহ আমরা একসাথে ছিলাম। দেন ওনারা বিদায় নেয়, আপনারা ভিডিওটা দেখছিলেন। পরে ভাবলাম যে এত দূর থেকে আসলাম, হ্যাঁ আমার খরচ যায়নি, তা ঠিক আছে, কিন্তু আসছি যেহেতু মোটামুটি এইখানে আর কয়েকটা দিন সময় দিই, যেহেতু গতবার যে আসছিলাম খুবই শর্ট টাইম ছিল। সো একটু টাইম দিয়ে এবার আর কিছু প্লেস যদি এখানে এক্সপ্লোর করা যায়। প্রায় 1 মাস ছিলাম কেনিয়াতে, আবার বেশ কিছু ভিডিওস ইতিমধ্যে চলে আসছে, একটা ভিডিও মেবি এখনও কেনিয়ার বাকি। 1 মাস শেষ করে আবার ভাবলাম যে উগান্ডায় আসবো। আবার আমি প্ল্যান করে হচ্ছে কেনিয়া থেকে আমি বাই রোডে আসবো মোজাম্বিকে। কীভাবে? কেনিয়া থেকে আমি আসবো উগান্ডা, উগান্ডা থেকে আবার বাই রোডে আসবো রুয়ান্ডা, রুয়ান্ডা থেকে আমার বুরুন্ডি দেশটাতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। এটা গতবার আমি প্ল্যান করছিলাম, বাট ওই প্ল্যানের মধ্যে মানে মিলেনি ভিসা বিষয় অ্যান্ড ডিপ্লোম্যাটিক মোটামুটি জিওগ্রাফিক্যাল পজিশনটা আমি মিলাতে পারিনি বুরুন্ডির, যার কারণে আমি গত ট্রিপে যেতে পারিনি। বুরুন্ডি থেকে আমি বাই ল্যান্ড আবার তানজানিয়া এন্ট্রি নিব, দেন তানজানিয়া থেকে মোজাম্বিকের বর্ডার আছে দেখে মোজাম্বিকে আমি চলে আসবো। এরকম একটা প্ল্যানিং নিয়ে আবার আমি তানজানিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করি, কিন্তু তানজানিয়ার ভিসা প্রায় 28 দিন মেবি ওয়েট করার পর, 28 বা 26 দিন ওয়েট করার পর দেখলাম যে রিজেক্ট। অথচ আমি এই তানজানিয়ায় গতবার থেকে আসছি, ঘুরে আসছি, সেই তানজানিয়া আমাকে রিজেক্ট করলো উইথ নো রিজন। শুধু আমাকে না, দেখলাম যে বেশ কয়েকজন এরকম রিজেক্ট হয়েছেন। তো পরে দেখতেছি আমি যদি এই প্ল্যানে বুরুন্ডি যাই আমি ফেসে যাব, কারণ বুরুন্ডি থেকে আমি বের হতে হলে ওইদিকে আছে ডিআরসি কঙ্গো, $200-250, ওইখান থেকে আমি কই যাব। আবার এখান থেকে আমি তানজানিয়া যে আসবো, তানজানিয়ায় আসার বন্ধ হয়ে গেল, ভিসা পেলাম না। বুরুন্ডি থেকে আমার ফ্লাইটে যেতে হবে যেখানে যাই। মিনহোয়াইল আমি এখানে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। যখন আমি উগান্ডায় ছিলাম, উগান্ডা থাকাকালীন আমি একটা ভিডিওতে একটা বিষয় অ্যাড করি, এটা অনেকটা এক্সপেরিমেন্ট হিসেবে। অনেক বড় বড় ক্রিয়েটর বা অনেক বড় বড় ব্লগার দেখেছি যে তারা একটা পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করে। এটা অনেকটাই টিপসের মতো, ফান্ড রাইজিং না। লাইক মানুষ ভিডিও দেখতেছে, ভিডিওতে একটা লিঙ্ক দিল, ডেসক্রিপশনে হইতে পারে বা চ্যানেলে অ্যাবাউটে হইতে পারে অথবা কমেন্টে, পিন কমেন্টে হইতে পারে, তার একটা লিঙ্ক দিল যেখানে যে কেউ চাইলে যে কোনো অ্যামাউন্ট ওখানে ডোনেট করতে পারে। সেটা হতে পারে $1 বা $100 বা $50। তো এটা এমন না যে মানে তারা খুব গরিব সে কারণে এরকম যে বিষয়টা নিচ্ছে বা এমন বিষয় অ্যানাউন্স করতেছে, সেরকম না। মানে খুবই কমন একটা ব্যাপার এটা, বিদেশি ফরেন ইউটিউবার যারা আছে তাদের। তো তারা এরকম একটা লিঙ্ক দেয়, তাদের অডিয়েন্সরা ভিডিওগুলো এনজয় করে, ওখানে একটা অ্যামাউন্ট টিপস দেয়। সেটা হইতে পারে $5, $10, যে কোনো একটা অ্যামাউন্ট এখানে গিফট করে। তো সেরকম আমি একটা পেপ্যাল অ্যাকাউন্ট লিঙ্ক করি অ্যান্ড ওটা আমি ভিডিওতে অ্যানাউন্স করি। এই ভিডিওটা যখন পাবলিশ করি, তার পাবলিশ করার প্রথম কমেন্ট থেকে শুরু, মানে মানুষের কি যাতা কমেন্ট, ভাই ভিক্ষা শুরু করে দিচ্ছে, শেষ ম্যাশ ভিডিও বানানো বাদ দাও, থালা নিয়ে বসো, মানে হোয়াট দ্য হেল। আমি জাস্ট মানে ব্ল্যাঙ্ক মাইন্ডেড হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, মানে আমি কোথায় কী ছেড়ে দিলাম। মানে বিষয়টা যে ফার্স্ট এরকম না, মানে নতুন কিছু তাও না,
কিন্তু আমাদের দেশের মানুষের কাছে মনে হলো এটা নতুন অ্যান্ড এলিয়েন টাইপ মানে অ্যাক্টিভিটিস। পরে আমি পুরো তাজ্জব হয়ে যাই, দেন আমি ওই লিঙ্কটা ওখান থেকে সরাই ফেলি অ্যান্ড কোনো ভিডিওতে আমি আর ওইটা দিই না। রিসেন্ট দুই একটা ভিডিওতে আমি মেনশন করি, বাই মিয়া কফি একটা অ্যাকাউন্ট আছে, একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে এই সেম জিনিসটা অ্যাড করা যায়। তো এই সেমভাবে নেওয়া যায়, অডিয়েন্স বা ফ্যান্সরা চাইলে ওখানে গিফট করতে পারে। পর ভাবলাম যে না, এই ট্রিপও আর বুরুন্ডি হচ্ছে না, তাহলে আমি উগান্ডা থেকে আর রুয়ান্ডার দিকে যাব না, উগান্ডা থেকে আমাকে ফ্লাই করতে হবে মোজাম্বিক। কারণ মোজাম্বিকে আমার সাউথ আফ্রিকার ভিসা নিয়ে প্ল্যান আছে, সাউথ আফ্রিকার ট্রিপ নিয়েও প্ল্যান আছে। এরপর দিনে অ্যাম্বাসি বন্ধ মোটামুটি 10-15 দিনের জন্য, নিউ ইয়ার ছুটি অ্যান্ড ক্রিসমাস ছুটি সব মিলিয়ে। এনি হাউ আই ম্যানেজড ফ্লাইট ফ্রম উগান্ডা টু মোজাম্বিকে আমি আসি, মাপুতোতে ল্যান্ড করি, মোজাম্বিকের অ্যাম্বাসি আমি ভিজিট করি, সাউথ আফ্রিকার অ্যাম্বাসি ভিজিট করি। মোজাম্বিকের ওয়ার্ক পারমিট যেহেতু আছে, সেহেতু খুবই ইজিলি আমরা সাউথ আফ্রিকার ভিসা পাই ফ্রিতে, উইথ জিরো কস্ট, কোনো ভিসা ফি নাই, কিচ্ছু নাই। অ্যাম্বাসিতে গেলেই ডকুমেন্টস জমা দিলে 2-3 দিন পর বা 4-5 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যায়। কিন্তু এখানে টুইস্ট হলো 3 দিনের বেশি থাকার অনুমতি দেয় না। 3 মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা, বাট 3 দিনের বেশি আমি থাকতে পারি না বা থাকতে অনুমতি দিবে না। 3 দিনের বেশি যদি আমি থাকতে চাই, আমাকে একটা প্রপার ডিটেলড আইটিনারি সাজাইতে হবে। ওই আইটিনারি অনুযায়ী আমি যে কয়দিন থাকবো, যে সিটিতে থাকবো, ওই সিটিতে পেইড হোটেল বুকিং আমার লাগবে। এটা একটা ঝামেলা, কারণ সাউথ আফ্রিকায় আমার পরিচিত অনেকেই আছেন যেখানে আমি চাইলে ইজিলি থাকতে পারবো, যে কয়দিন মন চাই থাকতে পারবো। হোয়াই শুড আই বুক হোটেল? তো যার কারণে ওইটা আর হচ্ছে না। আর হোটেল ছাড়া যদি যাই তাহলে 3 দিন আমি কই থেকে কই যাব, বাসেই তো যাবে 2 দিন, এক সিটি থেকে অন্য সিটিতে যেতে, এক স্টেট থেকে অন্য স্টেটে যেতেই তো আমার 2 দিন চলে যাবে। তো সেই জন্য আমি এতদিন সাউথ আফ্রিকা যাইনি বেসিক্যালি। তো সাউথ আফ্রিকায় যেহেতু এবার অ্যাম্বাসিতে গেলাম, ভাবলাম যে অ্যাটলিস্ট 3 দিন হইলে 3 দিন আমি জাস্ট ভিসাটা খুব দরকার। কারণ সাউথ আফ্রিকার ভিসাটা থাকলে সাউদার্ন আফ্রিকান যে দেশগুলো, ওই সাউদার্ন আফ্রিকান দেশগুলোতে আমি ইজিলি ভিসা পাই। তো এই ক্ষেত্রে সাউদার্ন আফ্রিকান বলতে জিম্বাবুয়েও আসে, বটসোয়ানা, নামিবিয়া, ওই সাইডটার ভিসা আমি ইজিলি পাবো, এটা আমার ধারণা। সেই ধারণা থেকে মেনলি সাউথ আফ্রিকার ভিসাটা আমি ভাবলাম যে নিবো, অ্যান্ড নিয়ে অ্যাটলিস্ট একবার ইউজ করবো, এক্সপ্লোর করতে পারি আর না পারি। তো সাউদার অ্যাম্বাসিতে যাই, অ্যাম্বাসিতে গিয়ে দেখলাম যে আমি অ্যাপ্লাই করি নাই, যেহেতু 10-15 দিন একটা না বন্ধ থাকবে অ্যাম্বাসি। সো আমি আর ফাইল জমা দিই নাই। ডিসেম্বরের মেবি 22 তারিখের ঘটনা এটা। তারপর আমি পাসপোর্টটা নিয়ে নিই, অ্যাম্বাসিতে, সাউথ আফ্রিকার অ্যাম্বাসিতে জমা না দিয়ে মালাউইতে আসার একটা প্ল্যান আমার হয়। আমি 26-27 তারিখ মেবি ডিসেম্বরের, এই 26 সালের, এই 25 সালের 26-27 তারিখ মেবি ডিসেম্বরের আমি এখন মালাউইতে আসি। আরও সপ্তাহখানেক হয়তো বা এখানে আসি। দেন কালকে, আজকে এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি 31 ডিসেম্বর, কালকে 1 তারিখ শুরু, কালকে থেকে নতুন গল্প হয়তো বা শুরু হবে। সো এই ছিল বেসিক্যালি আমার ব্যাপার, ইয়ারলি রিক্যাপ। থ্যাংক ইউ নাদির ভাই, আপনি এরকম একটা টপিক ইন্ট্রোডিউস করানোর জন্য আমাদের কাছে, যেটার মাধ্যমে অ্যাজ এ ট্রাভেলার আমরা আমাদের বিষয়গুলো আমাদের অডিয়েন্সদের কাছে শেয়ার করতে পারি। এই ছিল বেসিক্যালি আমার 2025 সালের ইয়ারলি রিক্যাপ, বাৎসরিক রিক্যাপ। এই বিষয়গুলো হইলো যেগুলো আপনাদেরকে ভিডিওতে বলা সম্ভব হয়নি। তো এখনও উগান্ডার কিছু ভিডিওস আসা বাকি, আর মোজাম্বিকের কিছু ভিডিওস এখনও আসা বাকি। সো আমাকে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ইন্সপায়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।